হিয়ার হাত ধরে টান দিয়ে ফেললো নিজের বাহু ধরে কারাগারে। হিয়ার চোখ গরম করে তাকে তখন বলল, আরে আরে কি করছো? কেউ চলে আসবে তো। প্রতিউত্তরে বিহান বলল, আইছে আছুক গা, আমি আমার বউরে ধরছি, পাশের বাড়ি জড়ি নাড়ে না। শোনো, আমার চুমা চাই এখনই, আগে চুমা দাও তাহলে যাইতে দিমো। হিয়া তখন বলল, কি বলছো? পাগল হয়ে গেছো তুমি? এটা কি আমাদের রুম পেয়েছো? যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, প্লিজ ছাড়ো। প্রতিউত্তরে বিহান বলল মুচকি হেসে, না ছাড়ুম না, আগে চুমা চাই আমার, না হলে ছাড়ুন নাই। হিয়া তখন দুঃখী দুঃখী মুখ করে বলল, ছাড়ো বিহান, কেউ চলে আসবে। প্রতিউত্তরে বিহানও বলল, হুম, আগে চুম্মা। বেচারা হিয়া পড়ে গেল মুসিবতে। এদিকে কে কখন এসে পড়বে তার ঠিক নেই। বিহানের কাছ থেকে ছাড়া পেতে হিয়া দুষ্টুমি করে বিহানের পায়ের উপর নিজে পা দিয়ে গুঁতা মারল। বিহান একটু ব্যথা পেয়ে হিয়াকে ছেড়ে দিয়ে নিজের পা ঝাঁকাতে লাগলো। সেই সুযোগে হিয়া দৌড়ে পালাতে চাইল। তা দেখে বিহানও দৌড়ে গিয়ে পেছন থেকে হিয়ার হাতটা ধরে ফেলল। তাকে দেয়ালের সাথে আটকে ধরে বলল, এখন পালাও দেখি, কিভাবে পারো? চুম্মা তো আমি লইয়াই ছাড়বো। বিহান এক হাতে হিয়ার দুই হাত শক্ত করে মুচড়ে চেপে ধরল, আর এক হাত থুতনি নিচে গলা ধরে তার মুখটা উঁচু করে ধরল। অতঃপর যা কার্যসিদ্ধি করার উদ্দেশ্যে হিয়ার ঠোঁটের দিকে এগোতে লাগলো বিহান। ঠিক তখনই নূর এসে পড়ল সেখানে। সে হিয়াকে ডাকতেই এসেছিল। দরজার কাছে এসে তাদের এই অবস্থা দেখে অবনীর অন্য কিছুই ভেবে নিল। সে ভাবে বিহান হিয়ার গলা ধরে মারতে চাইছে তাকে। আর সেই ভাবনা অনুযায়ী নূর আতঙ্কিত ধরে চিল্লিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? দেখো, দেবর আমার মেরে ফেললো যাকে। নূরের চিল্লাচিল্লিতে বেচারা বিহান তো থতমত খেয়ে দ্রুত ছেড়ে দিল হিয়াকে। অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল দুজনেই। নূরের চিল্লাচিল্লিতে আদিল আর আবিরও দৌড়ে এলো। আদিল তো নূরকে ধরে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, এভাবে চিল্লাচ্ছ কেন? নূর জানালো তখন, আরে বিহান দেব যাকে গলা টিপে মেরে ফেলছে, ওকে বাঁচাও তোমরা। এবার আদিলও থতমত খেয়ে গেল। বিহানের দিকে তাকাতে বেচারা বিহান আরো যেন অপ্রস্তুত হয়ে পড়ল। আর হিয়া তো পারছে না মাটি ভাগ করে তাতে ঢুকে যেতে। আদিল ব্যাপারটা বুঝতে পেরে সেও অস্বস্তিতে পড়ে গেল ভীষণ। তবে আবিরের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। সম্পূর্ণ ঘটনাটা সত্যটা বুঝতে পেরে তা আরো খাটিয়ে নাড়িভুড়ি বের করা দুষ্টুমি বুদ্ধিতে লেগে পড়ল সে। আতঙ্কিত হওয়ার ভঙ্গিমায় বলল আবির, কি বলছো ভাবি? গলা টিপে মেরে ফেলছিল? ছি ছি ছি, তুই এমনটা করতে পারি বিহান? মানলাম বইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিস, তাই বলে খুন করবি? এতটা নিচে নামতে পারলি তুই? আমার তো ভাবতেও অবাক লাগছে যে তোর মতো জল্লাদ আমার বন্ধু। এই লজ্জায় তো আমার নাক চোখ কান সব কাটা যাচ্ছে। আমার বন্ধু হয়ে তুই এমনটা করলি? দুঃখে কলিজাটায় ডায়রিয়া হয়ে গেছে আমার। মানুষ যখন জানবে তখন আমার হাতে ছুরি দিয়ে কেটে লিখে দেবে আমি খুনির বন্ধু। এই অভিশাপ নিয়ে কিভাবে বাঁচবো আমি বল? তাই এই জীবন রেখে আর কি লাভ বল? এইরকম উল্টাপাল্টা আবিরের কথা শুনে আদিল দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই কি একটু অফ যাবি? আর নূর চলো এখান থেকে, দেবর মারছে না, ওরা এমনিই খেলা করছে ওরভাবে। আবির পাশ থেকে তখন বলল, হ্যাঁ ভাবি, খেলা খেলা হচ্ছে। বলেই আবির দুষ্টু হেসে সরে গেল সেখান থেকে। আর আদিলও কোনো রকমের নূরকে বুঝিয়ে নিয়ে নিয়ে গেল অন্যদিকে। ওরা যেতেই হিয়া কর্মটের চোখে বিহানের দিকে তাকিয়ে পড়ল। হয়েছে এখন, চুমা নাও এখন, অসভ্য লোক একটা। কথাটা বলেই হিয়া রাগ দেখিয়ে চলে গেল সেখান থেকে। এদিকে বেচারা বিহান দুকুলিরই হারালো। চুমো তো পেলই না, তার উপর আবার বউ খেপে গেল। না জানি এখন ওর কি হাল করবে। বাইরে এসে সবাই আনন্দ ফুর্তি করছে। নূর চঞ্চল হয়ে ছুটছে এদিকে ওদিকে। আর আদিলও তার পিছু পিছু এটা দেখছে কোথাও আবার তার অ্যাঞ্জেল ব্যথা না পায়। অনেক বলে কয়ে তাকে কিছু খাওয়ানোর জন্য বসালো শেষমেশ আদিল। নিজের হাতে নুডলস মুখে দিল নূরের। অন্য পাশে বেচারা বিহান তার রেগে থাকা বউকে মারানোর চেষ্টায় লেগে আছে। আর আবি সুইমিং পুলে চেয়ারে বসে সবকিছু ক্যামেরা ভিডিও করছে। কিছুক্ষণ পর ওর পাশে এসে বসলো আদিল। আবিরের কাঁধে হাত রেখে বলল, তুই শুধু কি বন্ধুদের আনন্দই দেখে যাবি? নিজে কি আমাদের মতো এত খুশি হতে চাস না? দেখ, আমি জানি তোর জীবন থেকে অনেক অভিযোগ আছে, তাই হয়তো সম্পর্ক গড়া থেকে সবসময় পালিয়ে বেড়াস তুই। তবে ফেরারি পাখিদেরও একসময় কুলায় ফিরতে হয়, তাদেরও একটা স্থায়িত্ব দরকার হয়। তাই সময় থাকতে নিজের অনুভূতিটা বোঝ, না হলে ভালোবাসা হারালে অনেক কষ্ট পাবি তুই। ভেবে দেখিস আমার কথা। কথাগুলো বলেই উঠে গেল আবারও আদিল। আবির স্থির হলো কেমন।
চোখের পর্দায় ভেসে উঠল আনায়ার মুখখানা। দুপুরে খাওয়া দাওয়া শেষে আদিল গিয়েছিল এই খামার বাড়ির সব ঠিকঠাক আছে কিনা তার তদারকি করতে। বাকিরা তখন একটু রেস্ট করেছিল, তাই একাই গিয়েছিল সে। কিন্তু ফিরে এসে বাসার ভেতর প্রবেশ করতেই থতমত খেয়ে গেল সে। বাইরে যখন গিয়েছিল তখন তো সবাই যার যার মতো রেস্ট করছিল, কিন্তু এখন তো সব কিছুই ভিন্ন মনে হচ্ছে। লিভিং রুমে সবাই মিলে কি যেন করছে। লিভিং রুমের মাঝামাঝি চৌকানো আকারে বিশাল একটা ফ্রেমের মতো করে তার ভিতর সামনে টেবিল রেখে তার পাশেই বসে আছে নূর, আবির। দুজনেই চোখে মোটা ফ্রেমের চশমা, দেখে মনে হচ্ছে টিভির সংবাদ প্রচার করা সাংবাদিক দুজন। আর বিহান খানিকটা দূরে একটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর হিয়া সবাই বসে। আদিল ভ্রুকুচকে সামনের দিকে এগিয়ে গেল নূরের কাছে যাওয়ার জন্য। ফ্রেমের কাছাকাছি যেতেই আবির হকচকিয়ে উঠে বলল, আরে আরে ভাই, কোথায় ঢুকে পড়ছেন? দেখছেন না খবর লেগেছে? এখন কি টিভির ভেতরে ঢুকে পড়বেন? আদিল তো ভ্রুকুচকে তখন বলল, হোয়াট? কিসের টিভি? আর কিসেরই বা খবর? নূর তখনই আদিলের উদ্দেশ্যে ফিস ফিস করে বলে উঠল, আরে হিরো, আমরা এখন খবর খবর খেলছি, তুমি দেখো। হ্যাঁ। তখন আদিলও বুঝলো এটা আবার নতুন কোনো ড্রামা শুরু করেছে। এই সবগুলো তো পাগল, একসাথে হলে যা হয় আর কি। এই আবির তো আরেক মহাপাগল। নূরের সাথে যেন এরাও সব বাচ্চা হয়ে গেছে। আদিল তখন মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে সোফায় গিয়ে বসলো। তখনই হিয়া বলল, তাহলে শুরু করা যাক। বলেই হিয়া হাতের রিমোটটা নূরেদের দিকে ধরে টিপে দিল। সাথে সাথেই নূর সাংবাদিকদের মতো ভঙ্গি করে বলে উঠল, গাধি কর্কশ, আপনাদের সবাইকে আমন্ত্রণ দুপুরে 1:30টার খবরে। আপনাদের সাথে আছি আমি, চুন্নি সাহা। নূরে পরপরই আবিরও একই ভঙ্গিমায় বলে উঠল, আর আমি দ্য গ্রেট লাখো মেয়ে কোলবালিশ, হট অ্যান্ড হাই ফ্যান্সি আবির। আপনাদের নিউজ স্পন্সর করছেন ফাটা কেষ্ট লুঙ্গি। এবার নূর বলে উঠল, তো প্রথমেই শুনিয়ে দেই আজকের শিরোনামগুলো। শিরোনাম, অত্যন্ত জলিলের দোষী দেখিয়ে করা হলো দুর্ধর্ষ মর্মান্তিক হত্যাকাণ্ড। আর 2 নম্বর শিরোনাম, জায়েদ খানের রূপের টানে এবার মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো সহ সকল গ্রহের ফিমেল এলিয়েনরা দিল হানা। আর 3 নম্বর, নারী সমিতির সম্মেলনে এসে কাদের কুক্কু বলল খেলা হবে। আর 4 নম্বর, শাকিব খানের হাজার খানের সন্তানের বাপ হয়ে নিজেকে জাতির পিতা ঘোষণার জোর দাবি জানালো। এবার বিস্তারিত। পাগলাপুর শহরে এক ব্যক্তিকে অত্যন্ত জলিলের মুভি দেখিয়ে খুবই ভয়ঙ্কর নির্মমভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের নাম খবির। জানা গেছে মৃত ব্যক্তির খবিসের প্রেমিকা ছকিনাকে বিয়ে করেছিল। তার প্রতিশোধ নিতেই কবির তাকে এমন মর্মান্তিক মৃত্যু দিয়েছে। এর নির্মমভাবে খুন করা হয়েছে যা আগে কখনো কোনো ইতিহাসে ঘটেনি। একটা বন্ধ ঘরে আটকে রেখে একটানা 24 ঘন্টা অত্যন্ত জলিলের মুভি দেখিয়ে দেখিয়ে নির্দয়ের মতো টর্চার করা হয়েছে তাকে। এরকম নির্দয় অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ প্রাণ হারালো সে। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার। আমরা এই সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ তো রিপোর্টার, শুনতে পাচ্ছেন আপনি? খবর বলুন, আপনি খবর কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? দূরে বলার পরপরই ওদের থেকে খানিকটা দূরে দাঁড়ালো বিহান। রিপোর্টার হয়ে হাতে ধরে থাকা গ্লাসটা মুখের সামনে মাইকের মতো করে বলল, জি চুনি সাহা, শুনতে পাচ্ছি আমি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে। আমি দেখতে পাচ্ছি এখানে লাশ ভদ্রলোকটি জিভ বের করে পড়ে আছে। বেচারার সাথে ভয়ানক মর্মান্তিক টর্চার করা হয়েছে। আমরা এখন তার অনুভূতি জানবো। বিহান টেবিলের উপর লাশ সেজে শুয়ে থাকা আবিরের উদ্দেশ্যে বলল, এই যে মিস্টার লাশ, এভাবে মর্মান্তিক মৃত্যু পাওয়ার আপনার অনুভূতি কেমন? কেমন অনুভব করছেন আপনি একটু যদি বলতেন। লাশ সেজে থাকা আবির কিছু বলছে না। এবার বিহান হাতে 2 আঙুল দিয়ে লাশের চোখের পাতা টেনে ধরে বলল, এই যে লাশ, শুনতে পাচ্ছেন? আমাদের দর্শককে যদি কিছু বলতেন, আপনার কেমন লাগছে এখন? এই পর্যায়ে লাশও উঠে বসে বলল, জি আমার ভীষণ গরম লাগছে। এসিটা চালু করে দেন না প্লিজ। আর পায়ের কাছে কেমন চুলকানি অনুভূতি হচ্ছে। আর পেটের ওপরে তো অনুভূতি হচ্ছে। কাল রাতের খাবারটা হজম হয়নি বুঝি। লাশের কথা শোনার পর বিহান আবারও গ্লাসে মাইকটা মুখের সামনে ধরে বলল, তো যেমনটা শুনতে পাচ্ছিলেন আপনারা, লাশের গরম লাগছে, পায়ের চুলকানি আর পেটেও গুড়গুড় হচ্ছে। তো এই ছিল এখনকার মতো এখানকার খবর, চুনি সাহা। নূর বলল তখন, ধন্যবাদ আপনাকে। এবার আবির পরে নিউজ বলল, পৃথিবীর সেরা রূপসী, রূপে সাগর মহাসাগর মহাকাশ সৌন্দর্যের রসে ডুবানো জায়েদ খানের রূপে আকর্ষণ এবার পৃথিবীতে ছাড়িয়ে পৌঁছে গেল সকল গ্রহে। এবার তার রূপে টানে মঙ্গল গ্রহ থেকে চলে এলো তার সমগ্র ভক্তরা। এইভাবে খবর চলতে চলতে একসময় নূর বলে উঠল, এই পর্যায়ে আমরা নেব একটা ছোট বিরতি, আপনারা সাথেই থাকুন।
বিরতি শুরু হতেই খবরের পরিবর্তে এবার বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন প্রদর্শন শুরু হলো সামনে। এবার এই পর্যায়ে তো বিহান মাথায় ওড়না পেঁচিয়ে মেয়েলি ভঙ্গিমায় এগিয়ে আসলো। হাতে একটা ভাঙা প্লাস্টিকের বদনা নিয়ে এগিয়ে এসে আবিরের দিকে বদনাটা এগিয়ে দিয়ে ঢঙ্গি করে বলল, ওগো এই যে তোমার প্রিয় বিএফএ বদনা, তোমার দাদা টাকা আর তোমার দাদা আমরে ঐতিহাসিক বিএফএল বদনা, যে একবার এই নিয়ে হাগু পরিষ্কার করে আর জীবনেও তার ডায়রিয়া হয় না। এরপর একটু পর অন্যভাবে এলো ওরা। আবির বিহান লুঙ্গি পরে এগিয়ে এলো। লুঙ্গি পুরোটাই একটু পর পর লম্বা লম্বি ছেঁড়া, দুজনের চোখে কালো চশমা, যার এক কোণে ভাঙা কাজ। আর দুজনের সামনে এসে দুজন মিলে লুঙ্গি ডান্স শুরু করলো। ডান্স শেষে দুইজনই মাথার উপর হাত রেখে আড়াআড়ি ভাবে আবাল মার্কা অ্যাটিটিউড দেখিয়ে বলল, এটা সাত পুরুষের লুঙ্গি, ফাটাকেষ্ট লুঙ্গি। এরপর আবার অন্যভাবে এলো। আবির মুখে কালি মাখিয়ে নিল। ফ্যাশন শো এর মতো র্যাম্প করার মতো কোমরে হাত রেখে সামনে এগিয়ে এলো। তাদের দেখে বিহান নায়কদের মতো বিস্ময় ভরা কণ্ঠে দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আহ আমার সুন্দরী তোমা, একই রূপ দেখালে তুমি, আমি তো দিওয়ানা হয়ে গেলাম তোমার। তোমার রূপের রহস্য কি? আমি তখন হাতে একটা প্যাকেট দেখিয়ে বলল, আমার এই অপরূপ সৌন্দর্যের রহস্য হলো এই কাইলা কিসো। আপনারাও যদি এরকম রূপ পেতে চান তাহলে ব্যবহার করুন এই কাইলা কিসলো। এবার আবারও খবরে ফিরল তারা। নূর বলল, বিরতির পর আপনাদের আবারও স্বাগতম খবরে। এবার পরবর্তী খবর। আবির বলল তখন, শাকিব খান হলেন হাজার সন্তানের বাবা। দেশ ছাড়িয়ে তার এই সফলতা ছড়িয়ে গেছে সবই দেশে। সব দেশে তার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তার এই কুখ্যাতি ছড়িয়ে পড়েছে পৃথিবীর সকল কোনায় কোনায়। শোনা গেছে আফ্রিকার জঙ্গলে বন মানুষ গোষ্ঠীদেরও মধ্যে তার সন্তান আছে। এবার সে পৃথিবীর যাত্রা শেষে এবার অন্য গ্রহে নিজের বংশধর দিতে চায়। তাই সে মহাকাশ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। তাই তার এই সফলতা সে নিজেকে জাতির পিতা ঘোষণা দাবি করে জানিয়েছে। এতগুলো সন্তানের বাপ হওয়াতে এটা তার প্রাপ্য বলে তিনি দাবি করেছেন। এবার নূর বলল, তো দর্শক বন্ধু, এই ছিল আজকের মতো খবর। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি চুনি সাহা। নূরের কথা শেষ হওয়ার সাথে সাথে আবির বলে উঠল, পরবর্তী খবর জানতে চোখ রাখুন আমাদের টিভিতে। আপনাদের খবর ফেসবুক, ইউটিউবে দেখতে পাবেন। আর অবশ্যই দেখার পর অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এখন আসি। অতঃপর তারা তাদের খবর বার্তা শেষ করলো। নূর সুইমিং পুলে নামার বাহানা ধরেছে। তখন আদিল আবির আর বিহানকে পুলে নামতে দেখে তারও উৎসুকতা জাগলো। এখন সেও নামবে বলে জেদ ধরেছে। তাই আদিলও তার বাহানা রাখতে তাকে নিয়ে এলো পুলের কাছে। আর আদিল নূরকে প্রাইভেসি দিতে বাকিরা সবাই চলে গেল তখন সেখান থেকে। নূর একটা টাইট আর টি শার্ট পরেছে আর আদিল খালি গায়ে হাফ প্যান্ট পরা। নূরকে কোলে নিয়ে ধীরে ধীরে নামলো সে পানিতে। আদিল কোমর সমান পানিতে নামতেই পানি শীতলতা অনুভব হতেই নূর ভীত মুখে আদিলের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে এঁটে গেল তার সাথে। তা দেখে আদিল হাসলো। বলল তখন, কি হলো অ্যাঞ্জেল, খুব তো পানিতে নামার জন্য লাফাচ্ছিলে, একটুকুতেই ভয় পেয়ে গেলে? নূর তখন জোরপূর্বক সাহস দেখানোর চেষ্টা করে বলল, না না, ভয় কোথায় পেলাম, আমার তো প্রচুর সাহস। তখন আদিলও হেসে বলল, আচ্ছা তাই, ঠিক আছে তাহলে পানিতে ফেলে দে কেমন? বলেই নূরকে পানিতে ফেলে দিতে নিলেই নূর হকচকিয়ে আদিলের গলা আরো শক্ত করে চাপড়ে ধরল। তারপর গুটিসুটি হয়ে বলল, না না হিরো, ফেলো না আমাকে, পানিতে কুমির থাকে, আমাকে খেয়ে ফেলবে তো। শরীর কাঁপিয়ে হাসলো আদিল। সুইমিং পুলের পানিতে নাকি কুমির? তার এই দুষ্টু পৈতা না জানি আর কত কি ইমাজিন করে। আদিল নূরকে নিয়ে ধীরে ধীরে বুক সমান পানিতে নামলো। নূর তখন পানি শীতলতা পেয়ে দিয়ে উঠলো আর হাসতে লাগলো। উৎসুক মনে কোলে থেকে হাত দিয়ে পুলের পানিতে হাত নাড়াতে লাগলো। মজা পাচ্ছে সে। আদিল এবার নূরকে আস্তে আস্তে পানিতে দাঁড় করিয়ে দিল, তবে পুরোপুরি ছাড়লো না। আদিল দুই হাত দিয়ে কোমরটা আঁকড়ে ধরলো আর নূরও খেলতে লাগলো পানিতে। পানি হাত দিয়ে উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছে আর প্রফুল্ল চিত্তে হাসছে নূর। আদিল শুধু দেখছে তার অ্যাঞ্জেলের খুশিময় মুখটা, যা তাকে হাজার জনম ধরে নূরকে ভালোবাসা এনজয় দেয়। নূর এবার পানি হাতে নিয়ে আদিলের দিকে ছিটিয়ে দিল, তারপর খিলখিল করে হেসে উঠল। বিপরীতে আদিলও দুষ্টুমিতে মেতে উঠল নূরের সাথে। দুজন পানি ছিটিয়ে খেলতে লাগলো একজন আরেকজনের সাথে। আর নূর তো খিলখিল করে হাসতে লাগলো। নূর আদিলের থেকে একটু সরে গিয়ে পানির মাঝে দু হাত দিয়ে দুদিকে ছড়িয়ে খেলতে লাগলো। খেলতে খেলতে খানিক পর পেছনে ঘাড় ঘুরিয়ে আদিলকে ডাকতে নিলে দেখলো আদিল নেই। নূর সাথে সাথে খেলা বন্ধ করে দিয়ে এদিকে ওদিকে চোখ বুলিয়ে ডাকলো, হিরো হিরো। ভয়ে নূর তো ঘাবড়িয়ে উঠল। তখন কিছুক্ষণ পরই আদিল জল থেকে মাথা তুলল। নূর তা দেখে বলল, তুমি পচা পচা হিরো, জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তুমি ভালো না, অনেক খারাপ।
নূর কাটটি তোমার সাথে, কথা বলবো না আর। কথাগুলো বলা শেষ করে নূর উল্টো ঘুরে যেতে চাইল। আদিল তখন দ্রুত তাকে পেছন দিকে জাপটে ধরে আদুরি গলায় বলল, সরি 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 সোনা, এমন করো না প্লিজ, আর এমন ভুল হবে না। এই দেখো আমি কান ধরছি, তোমার হিরোর সাথে কাটি হইও না প্লিজ। কিন্তু নূর শুনল না সেসব কথা। সে তো নাক টেনে ফোপাতে ফোপাতে ছাড়া পাওয়ার জন্য মোছামুছি করতে করতে বলল, ছাড়ো আমাকে, পচা তুমি। নূর কাটটি তোমার সাথে, এখন নূরও তোমার কাছ থেকে দূরে চলে যাবে, অনেক দূরে, তখন বুঝো মজা। নূরে এসব কথা শুনে হঠাৎ যেন বুকটার মাঝে তীব্র আতঙ্কে আটকে উঠল আদিলের। সে ঝট করে নূরকে ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে চাপড়ে ধরল নিজের বক্ষস্থলে। এত জোরে জড়িয়ে ধরল যে হৃৎপিণ্ডে ভেতরে ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন তার। তারপর বলল, এমন কথা বলো না ভুলেও প্লিজ, আমার পাখি। তোমাকে হারালে এই আদিলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আম সরি সোনা, আই প্রমিস। আর কখনো আমার অ্যাঞ্জেলের সাথে এমন মজা করব না। তাও আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলিস না প্লিজ। এই দেহে তুই তো মাত্র একমাত্র প্রাণের সঞ্চালন। তুই ছাড়া এই আদিল যে প্রাণহীন মৃতলাল। নূরে মুখটা সামানের সামনে ধরে চুমু দিল পরম আদরে। তারপর নূরকে পাঁজা কোলে করে তুলে নিয়ে পানির উপর ভাসিয়ে ধরে গোল গোল ঘুরতে লাগলো। রাগ অভিমান ভুলে নূর আবারও আনন্দে মেতে উঠল তার হিরোর সাথে। আদিল নূরকে পিঠে নিয়ে পুরের মাঝে সাঁতার কাটলো। আরো অনেক অনেক আনন্দে মাতল তারা দুজন। রাতের বেলা বাইরে পার্টির আয়োজন করা হলো। সুইমিং পুলের সাইডে ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। বিহান আর হিয়া মিলে মাংস কাটাকুটি করছে। বেচারা বিহান তো এখনো তার খেপে থাকা বউকে নানা অজুহাতে মানানোর চেষ্টা করছে। মাংস কাটার বাহানায় তার বউয়ের সান্নিধ্যে আসার চেষ্টা করছে, কিন্তু বউ তার পাত্তাই দিচ্ছে না। বিহানের হাল বেহাল, বউয়ের সাথে একটু রোমান্স করার সুযোগ হচ্ছে না তার। আবি হেলানো চেয়ারে বসে গিটারের টুংটাং আওয়াজ তুলছে। পরনে তার থিক ওয়াটার প্যান্ট আর হাতা কাটা টি শার্ট। সামনের জ্বলন্ত আগুনের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে গিটার বাজাচ্ছে সে, যেন সে কোনো গভীর ভাবনায় অতলে ডুবে আছে। এই জ্বলন্ত আগুনের মতো কিছু যেন তার মাঝেও পুড়ছে। একটুখানি শান্তি কি তার কাম্য? বাহারি দুনিয়ার সামনে নিজেকে লুকাতে লুকাতে ক্লান্ত সে। একটুখানি প্রশান্তি কি সে পেতে পারে না? আগুনে ওই শিখার মাঝেই যেন তার জবাব ভেসে উঠল, যার প্রতিছবি আহানা স্বরূপ। আবিস্মিত হেসে তাকিয়ে রইল সেই পানে। এরই মাঝে আদিল নূরকে নিয়ে বাইরে বেরিয়ে এলো ওদের কাছে। নূরকে পিঙ্ক কালারের একটা লং ফোল্ড আর গাউন্ডে সাজিয়েছে আদিল। খুশি মনে হেলে দুলে সবার সামনে এলো নূর। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের ড্রেস দেখিয়ে বলল, দেখো দেখো, হিরো আমার জন্য নতুন জামা এনেছে, কেমন লাগছে আমাকে, সুন্দর না? হিয়া তখন বলল, অনেক সুন্দর লাগছে ভাবি, একদম পুতুলের মতো। বিহানও বলল, হ্যাঁ ভাবি, অনেক সুন্দর লাগছে আপনাকে। আবিরও বলে উঠল, ওয়াও ভাবি, কি সুন্দর লাগছে তোমাকে। এত সুন্দর তোমাকে দেখলে বেচারা চাঁদরাও জ্বলে পুড়ে সূর্য হয়ে যাবে। নূর প্রশংসা শুনে খুশি হয়ে আহ্লাদি হাসল। আবির তো নেকা সুরে আবারও বলল, দেখছস বিহান, আদি ভাবির জন্য ড্রেস নিয়ে আসলো, অথচ আমাদের জন্য একটা জাঙ্গা পর্যন্ত আনলো না। আমাকে তো কোনো দামই নাই আর মূল্যও নাই। আরে আরে, কিছু না হোক অন্তত 5 টাকা একটা করে ললিপপই আনতি। এই দুখিয়ারি অনাহারি প্রাণেই তাতে খুশি হয়ে যেত। আজ খালি মাইয়া মানুষ না বইলা এইভাবে অবহেলা করতে পারলি, এই দুঃখে তো আমার মগজে অ্যাপেন্ডিসাইড হইয়া গেল। বিহান তখন বলল, আবির, তোর দুঃখে যে আরো কত কিছু হইয়া যায়, কখন তো দেখমু দুঃখে তুই পোয়াতিও হইয়া বইসা গেছিস। আবির তখন বলল, তুই হালা ছাগলের ছাগলই রইলি, একেরে রাম পাঠা। ভাবি তোর সাথে কেন আছে কেমনে আছে বুঝ না আমি। আরে মানুষ কখনো দুঃখে পোয়াতি হয় নাকি? পোয়াতি হয়তো সুখে। হাসতে লাগলো সবাই আবিরের কথায়। কিন্তু বেচারি নূর তো কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পোয়াতি? পোয়াতি আবার কি? কোনো খাওয়া জিনিস বুঝি? আমিও খাবো তাহলে, আমাকেও পোয়াতি বানিয়ে দাও। আদিল বেচারায় কাশি উঠে গেল নূরের কথা শুনে। সবার সামনে বেচারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। আবির এই সুযোগে দুষ্টুমি করে বলল, ভাবি কেন দেবেন না? অবশ্যই বানিয়ে দেবে। তোমাকেও একমাত্র আদিলই পোয়াতি বানিয়ে দিতে পারবে। তুমি আদিকে ধরো ভাবি, সেই পারবে তোমার চাওয়া পূরণ করতে, আর কেউ না। আজ তো আদিকে তোমার দাবি মানতেই হবে। আবিরের কথা শুনে অবহিনুর সত্যি সত্যি আদিলের কাছে বায়না ধরে বসল, হিরো, ও হিরো, আমাকে পোয়াতি বানিয়ে দাও না, আমিও পোয়াতি খাবো। এদিকে তো আদিল বেচারা ইজ্জত পাঞ্চার। কি বলে এই মেয়ে,
আর এই আবিরটাও আরেক শয়তান, কী সব শিখিয়ে দিয়েছে। আদিল কোনো রকমে নূরকে বোঝানোর চেষ্টা করে বলল, অ্যাঞ্জেল এসব বলতে নেই, চলো তোমাকে বাবিকিউ বানিয়ে খাওয়াচ্ছি। হিরো অনেক মজাদার বাবিকিউ বানাবে, দেখো। নূর তো জেদ ধরে বারবার বলতে লাগলো, না না না, আমি বাবিকিউ খাবো না, আমি পোয়াতি খাবো। পোয়াতি বানিয়ে দাও আমাকে এক্ষুনি, এক্ষুনি দাও। আদিল পড়ে গেল মহা মুশকিলে। বাকিরা তো মুখ টিপে হাসছে। আবির তো বলে উঠল আবারও, হ্যাঁ রে আদি, ভাবি এত করে যখন বলছে তখন পোয়াতি বানিয়ে দে না, এত কিপটামি করিস কে? একটাই তো তোর বউ, আমি হলে তো প্রথম দিনই পোয়াতি বানিয়ে দিতাম, তাই না রে বিহান? কথাটা বলেই আবির বিহানের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে তার দুষ্টুমিতে ছাই দিতে বলল। বিহানও তাই করল, তালে তাল মিলিয়ে বলল, হ, হাজাই কইতাছস আবির, এমন করস কেলা? আমি তো আমার বউরে পোয়াতি বানানোর কাজও শুরু কইয়া দিচ্ছি, আর তুই কিপটামি করস? বিহানের কথা হিয়া চোখ গরম করে তাকালো তার দিকে। আর আদিল তো তাতে দাঁত চেপে ওদের উদ্দেশ্যে বলে উঠল, ও আমি কিপটামি করি তাই না? দাঁড়া, আমি তোদের উদারতা দেখাচ্ছি, তোদের আয় অনেক বেশি বার বেড়ে গেছিস তোরা। বলেই আদিল হাটে হাতে গোটাতে গোটাতে তেড়ে যেতে লাগলো ওদের দিকে। তা দেখে আবির আর বিহান নিজেদের বাঁচাতে দৌড়ালো। আদিলও তাদের পিছে পিছে ছুটতে ছুটতে বারবার বলল, কিরে দাঁড়া, আমার উদারতা নিবি না? আবির তখন এলোমেলো দৌড়াতে দৌড়াতে বারবার বলতে লাগলো, আরে ভাই তুই তো সিরিয়াস হয়ে গেলি, আমি তো মজা করছিলাম, তোর মতো উদার ব্যক্তি তো দাদা আমলেও কেউ দেখিনি। আর আমার মতো এত কিউট ছেলেকে মারতে তোর একটুও বাঁধবে না? আমি না থাকলে তোর বাচ্চা কাচ্চা চাচাহীন থাকবে। তাদের কাছ থেকে তুই এত বড় জিনিস কে নিতে পারবি? যখন বাচ্চা কাচ্চা বলবে, বাবা আমার চাচা কই, তুমি আমার প্রাণহীন চাচার খুনি, তোমার জন্য চাচা হারা হতে হয়েছে আমাদের, আমরা এই অপরাধে বাপকেই চাচা বলে ডাকবো, তখন কেমন লাগবে বল তোর? বাপ হয়েও চাচা ডাক শুনতে চাস তুই? তাই বলছি কিছু করিস না আমাকে, নিজের সন্তানের কাছে চাচা হওয়ার থেকে নিজেকে রক্ষা কর। আবিরের এসব মহান কথায় কোনো প্রভাব পড়ল না আদিলের ওপর। সে তো আবিরকে ধরেই উদম কেলানি দিয়ে ছাড়ল। তারপর বিহানকে ধরতে গেলে সে নিজেকে বাঁচাতে এবার বউয়ের পেছনে লুকালো। বউয়ের পেছনে লুকিয়ে বলল, দেখ ভাই, এই বউটার মুখের দিকে তাকাইয়া হইলেও আমাকে ছাড় দে। তুই কি এই অকালে ওকে বিধবা করবার চাস? এখনো তো তোরে চাচা বানানো খুশি দেয়া বাকি আছে। তবে হিয়া বিহানের মাঝ থেকে সরে গিয়ে তাকে জায়গা করে দিয়ে আদিলের উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া আমি এই লোকটাকে চিনি না, আপনি যা খুশি করতে পারেন। বিহান তো ঠাস করে আহত দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে। অতঃপর বিহানও কেলানি খেলো কয়েকটা। আবির বিহান আ উ করতে করতে কাতরাতে কাতরাতে নিচে বসলো তিনজন। তারপর তিনজন বন্ধু পান খোলা হাসিতে মেতে উঠল। তাদের হাসি দেখে নূর ও হিয়াও হাসলো। হাসি আনন্দের মাঝেই বাবিকিউ পার্টি শেষ করলো ওরা। পার্টি শেষে আবির সবাইকে গান গিয়ে শোনালো। তবে আদিল নূরকে জড়িয়ে ধরেছিল। গান শুনতে শুনতে নূর তো একসময় ঘুমিয়ে মাথা হেলে পড়ল আদিলের বুকে। তা দেখে আদিল নূরকে কোলে নিয়ে ভিতরে চলে গেল। রুমে এসে বিছানায় শুয়ে দিল তাকে। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকা নূরের মায়াবী মুখখানা দেখে নিজে মনে হাসল আদিল। কত নিষ্পাপ মায়াবী তার পরিটা। মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো কানের পিছে গুজে দিয়ে চুমু এঁকে দিল নূরের ললাটে। কপালে কপাল ঠেকিয়ে গালে আঙুল বুলিয়ে আদিল নিজ মনে বলল, সব সময় এভাবেই থাকিস আমার অ্যাঞ্জেল, আমার বুকের মাঝে বসত করে, কখনো ছেড়ে যাস না আমায় ছেড়ে, তোকে ছাড়া যে চলবে না আমার, কিছুতেই না। কথাগুলো বলেই আদিল নূরকে বুকের মাঝে মিলিয়ে নিয়ে নিজেও চোখ বুঝল সে। পরের দিন সকালে ফেরার উদ্দেশ্যে বের হলো সবাই। গাড়ির কাছে সবাই এসে জড়ো হলে আদিল বিহানের উদ্দেশ্যে বলে উঠল, কিরে তুই কোথায় যাচ্ছিস? বিহান তখন ভুরকুচকে বলল, কই যাব মানে, বাছায় ফিরে যাইতাছি, আর কই? আদিল তখন বলল, না তুই যেতে পারবি না, তুই আর হিয়া সপ্তাহখানেক এখানেই থাকবি, আসলে এখানে কিছু জিনিসে কাজ করাতে হবে, তাই তুই পরে আয়। বিহান কেমন বিভ্রান্তি চোখে তাকালো। হঠাৎ কি কাজ আসলো সে বুঝে উঠতে পারল না। আদিল তখন বিহানের কানের কাছে ঝুঁকে দুষ্টু সুরে বলল, আরে বিহান, আমাকে না চাচা বানানো ওদা করেছিস? তো চাচা কি সবার সাথে পিকনিক করে হবে নাকি? এমনিতেও আমার অবুঝ বইয়ের জন্য তোর প্রজ্ঞেস হয়নি, তাই এক সপ্তাহ দিলাম তোকে, আমাকে চাচা বানানোর কাজ শেষ করে ফিরবি। বলেই চোখ টিপ মারল আদিল। বেচারা বিহান তো লজ্জায় মাথা চুলকালো। বিহান আর হিয়াকে রেখে ওরা গাড়িতে উঠে বসে রওনা হলো। গাড়িটা গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতেই দূর থেকে তাদের উপর নজর রাখা অজানা ব্যক্তিটি কাউকে ফোন দিয়ে বলল, কাজ হয়ে গেছে স্যার,
আবিরের কথা মতো আদিল গাড়ি সাইড করলো। আবির নেমে গিয়ে রাস্তার পাশে দোকানে গেল কোল্ড ড্রিঙ্কস কিনতে। নূর তখন রাস্তার পাশে একটা ফুল গাছে ফুল দেখে আদিলকে বলল ফুল এনে দিতে। আদিলও সে আবদার রাখতে গাড়ির দরজা খুলে কিছুটা ফুল ছিঁড়ে নিয়ে এলো। ফুল নিয়ে এসে সিটে বসে ফুলটা নূরের কানে গুঁজে দিয়ে বলল, আমার পরি, খুব সুন্দর। আহ্লাদি হাসল নূর। আদিল মাথা ঝুঁকিয়ে অদর ছোঁয়ালো কপালে। আর ঠিক তখনই বিশাল একটা ট্রাক এসে সজোরে ধাক্কা মেরে দিল ওদের গাড়িতে। গাড়িটা ধাক্কা খেয়ে ছিটকে উড়ে গিয়ে সোজা রাস্তার নিচে খালে পড়ে গেল। আর গাড়িটা গড়াতে গড়াতে পড়ে গেল তলদেশে। মুহূর্তে ব্যবধানে গাড়িটি নিচে পড়ে বিকট শব্দে ব্লাস্ট হয়ে গেল। কয়েক বছর পর নেহা আজ ভীষণ খুশি। আজ তার নতুন জীবনে প্রথম দিন। রোগীর সেবা করার মতো মহৎ কাজে নিয়োজিত হতে পেরেই এ খুশি তার। ঢাকায় বড় একটা হসপিটালে নার্সের চাকরি হয়েছে তার। আর আজই সে জয়েন করবে। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে নেহা। রুমের বাইরে আসলে বাবার সাথে দেখা হয়ে গেল। সবাই বসে পত্রিকা পড়েছিলেন তিনি। মেয়েকে দেখে তিনি মুচকি হেসে বললেন, কিরে মা, রেডি হয়ে গেছিস? তৈরি তো নতুন উদ্যোগের জন্য? নেহা সগৌরবে হেসে বলল তখন, হ্যাঁ বাবা, আমি তো একদম রেডি। আমার তো এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসেনি সারা রাত। কখন সকাল হবে আর কখন আমি নতুন কাজে জয়েন করতে পারবো, সেই উৎসাহে ঘুমিয়ে আসেনি কাল। নেহার বাবা তখন বলল, আচ্ছা এখন নাস্তা করে নে, তারপর আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। বাবার কথা নেহাও মুচকি হেসে বলল, আচ্ছা বাবা। নেহার ছোট ভাই তখন ছুটে এসে বলল, আপু আমিও যাব তোমার সাথে, আমিও ডাক্তার হয়েছি না। নেহা হেসে দিয়ে বলল, ডক্টর ডক্টর খেললে কি ডাক্তার হয়ে যাওয়া যায় নাকি? নেহার ভাই অমিত তখন বলল, আরে আপু তুমি তো জানোই না আমি কত বড় ডাক্তার। কাল স্বামীর পা ভেঙে গিয়েছিল না, এই অমিত ডাক্তার অপারেশন করে তার পা লাগিয়ে দিয়েছে। এখন সে আবারও চলতে পারছে। নেহা তখন বলল অবাক হয়ে, আচ্ছা, কাল অপারেশন করলে আর আজই চলতে পারছে? বাহ, তা এই সৌভাগ্যবান রোগী নামটা শুনি। অমিত তখন বলল, আমার রোমো ট্র্যাম। আর কাল পা খুলে গিয়েছিল না, আমি অপারেশন করে তার পা লাগিয়ে দিয়েছি। নেহা হাসলো অমিতের বাচ্চামো কথায়। নেহার মা জাকিয়া তখন ডাকলো সবাইকে নাস্তার টেবিলে। সবাই খেতে বসলো। জাকিয়া বেগম নেহার জন্য তার টাকি মাছ ভর্তা করেছে। নেহার যে খুবই পছন্দ। মেয়ের প্লেটে গরম গরম ভাত বেড়ে তার পছন্দের মাছ ভর্তাটুকু পেটে দিল। নেহা তা দেখে খুশি হয়ে বলল, ওয়াও মা, মাছ ভর্তা, থ্যাংক ইউ মা। মেয়ের কথায় জাকিয়া মমতাময় হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তা দেখে অমিত বলে উঠল, আম্মু, তোমার মেয়ে মহারানী সেবা হলে এই গরিব অসহায়ের উপর একটু দয়া দীক্ষা করো। আল্লাহর ওয়াস্তে একটু খাবার আমাদের পাতেও দাও। তোমার তো মেয়ে ছাড়া আর কাউকেই চোখে পড়ে না, এত কেন অবিচার আমাদের সাথে? ভাইয়ের কথায় নেয়া হেসে দিয়ে অমিতের মাথা আলতো করে চাপড় মেরে বলল, কি রে, এত হিংসে কেন তোর? মা আমাকে না হয় একটু বেশিই ভালোবাসে, তাই বলে তুই হিংসে করবি? অমিত তখন নাক মুখ কুঁচকে পড়ল। একটু? কি যে বলো না আপু, আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় এই বাড়িতে আশ্রিতা, আর তুমি হলে মহারানী। আমাদের থাকতে দিচ্ছ, এটাই আমাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য টাইপ অবস্থা। ছেলের কথায় জাকিয়া বেগম ধমক দিয়ে বলে উঠল, এই অমি, খাবার সময় এত কথা বলতে নেই বলছি না, চুপচাপ খাবার খেয়ে নে। তোর স্কুলের সময় হয়ে গেছে। মেয়েটা আজ নতুন কাজে যাচ্ছে, ওকে বিরক্ত করিস না তো, খেতে দে ওকে। অমিত তখন বলল, না উঠেলা, এখন কথাও বলতে পারবো না বান্দা, মানবতা আজ কোথায়? নেহা হাসলো ভাইয়ের কথায়। সে জানে তার মা তাকে আসলে একটু বেশি ভালোবাসে, সব সময় চোখে চোখে রাখে। তাই একা একা কোথাও যেতে নিলেও তার চিন্তা শেষ থাকে না। আজও কত চিন্তা করছে সে। নতুন জায়গায় তার মেয়ে যাবে, এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। খাওয়া দাওয়া শেষে নেহার বাবার সাথে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরোতে নিলে জাকিয়া বেগম চিন্তিত মুখে বাবার উদ্দেশ্যে বলে উঠল, সাবধানে নিয়ে যেও আমার মেয়েকে, আর দিয়েই চলে আসবে না। ভেতরে গিয়ে ওর কাজকর্ম শুরু না করা পর্যন্ত তুমি ওখানেই থাকবে। নেহা মুচকি হেসে দু হাতে তার মাকে জড়িয়ে ধরে বলল, আরে আমার লক্ষ্মী মা, এত চিন্তা করো না তো, আমার কিছু হবে না। তুমি শুধু দোয়া করে দাও তোমার মেয়েকে, তাহলেই হবে। নেহা যাই বলুক, তাতে তার মায়ের চিন্তাগ্রস্ত চেহারা যেন প্রভাব পড়ল না। তবুও জোরপূর্বক হেসে মেয়েকে বিদায় দিলেন। নেহা হাসপাতালে এসে কাজে জয়েন করেছে প্রায় 30 মিনিটের মতো। আর এরই মাঝে সে তার সহকর্মীদের সাথে পরিচিত হয়ে নিয়েছে। তাকে হসপিটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আজ প্রথম দিন বলে তার তেমন কোনো কাজ নেই, শুধু হসপিটালের নিয়মকানুন
আর রোগীদের ওয়ার্ড কেবিনগুলো ভালোভাবে বুঝে নিচ্ছে যাতে কাজের সুবিধা হয় তার। তাই সবগুলো ওয়ার্ড কেবিন ঘুরে ঘুরে দেখতেছে আর রোগীদের সাথেও কথাবার্তা বলতেছে আর তার সাথে কার কি অসুখ তা জানার চেষ্টা করছে। এভাবে ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা কেবিনের সামনে এসে থেমে যায় সে। কেবিনটা দেখে কেমন অন্য সব কেবিনের চেয়ে ভিন্ন মনে হচ্ছে তার কাছে। এই হসপিটালে যতগুলো কেবিন দেখেছে সেগুলোর থেকে অনেকটা ভিন্ন এই কেবিনটা। নেহার একটু কৌতূহল জাগলো ভেতরে কি আছে তা দেখার জন্য, আর কোনো রুগী আছে কিনা তা জানতে। নেহা আস্তে করে দরজা হাতল ধরে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে দেখার চেষ্টা করলো। ভেতরে নজর যেতেই কিছুটা চমকে উঠল সে। কেবিনের ভেতর ফ্লোরে একটা লোকের মাথা নুয়ে বসে থাকা দেখতে পেল সে। লম্বা এলোমেলো জটলা পাকানো চুলে ঢেকে আছে তার মুখটা, আর পরনে হসপিটালের রোগীর পোশাক। হাঁটুর ভাঁজে মাথা ঠেকিয়ে বসে আছে সেই লোকটা। নেহা বুঝতে পারল লোকটাও এই হসপিটালে কোনো রোগী হবে। বাকিদের মতো তার সাথেও কথা বলতে এগিয়ে গেল নেহা। মৃদু কদম বাড়িয়ে লোকটির সামনে এসে দাঁড়ালো সে। আস্তে করে ডাকলো, এই যে শুনছেন, কি হয়েছে আপনার? কিন্তু বিপরীতে লোকটির কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নেহা এবার লোকটির সামনে হাঁটু ভেঙে বসলো। লোকটির কাঁধে আলতো করে হাত রেখে ডাকলো আবারও, শুনুন, বলুন আপনার কি সমস্যা? লোকটি এবার মাথা তুলে তাকালো। নেহার হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল হঠাৎই। লোকটির ওই রক্তিম লাল চোখে নজর পড়তেই নেহার বুকের মাঝেই অকারণে কেমন ধুপ করে উঠল। চুলের মতো লোকটির দাড়িও মোচ বড় বড় হয়ে এলোমেলো জটলা পাকিয়ে মুখ ঢেকে গেছে। শুধু লোকটির রক্তিম ওই চোখ দুটোই দেখা যাচ্ছে, যে চাহনি তীব্র ঘাতক। লোকটা স্নেহার দিকে তাকিয়ে কেমন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার চোখে মুখে অদ্ভুত খুশি ছেয়ে গেল, কেমন যেন আচমকা অনাকাঙ্ক্ষিত কোনো মূল্যবান বস্তু দেখা পেল, যার অপেক্ষা তার হাজার জনম ধরে ছিল। লোকটি কেমন অস্বাভাবিক ভঙ্গিমায় হেসে দুহাতে নেহার মুখটা ধরল। ঘাবড়ে গেল নেহা অনেকটা। লোকটা পাগলের মতো অস্বাভাবিক সুরে বলতে লাগলো, নূর, মাই অ্যাঞ্জেল, তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমার হিরোকে ছেড়ে কেন চলে গিয়েছিলে তুমি? আমার আমার অ্যাঞ্জেল এসে গেছো? আমার অ্যাঞ্জেল এসে গেছে, হ্যাঁ অ্যাঞ্জেল এসে গেছে। কথাগুলো বলতে বলতেই লোকটা আচমকা নেহার সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। তারপর জাপড়ে ধরলো বুকের মাঝে শক্ত করে, আর পাগলের মতো হেসে বলতে লাগলো, আদিল, হ্যাঁ আমার অ্যাঞ্জেল এসে গেছে, এসে গেছে আমার অ্যাঞ্জেল। নেহা যেন থমকে গেল হঠাৎই, স্তম্ভিত হয়ে গেল সে। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তারপর সে বুঝতে পারল লোকটা হয়তো মানসিক রোগী, তাই এমন বিহেভ করছে। নেহা তাই লোকটাকে সামলাতে শান্ত সুরে বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন, আমি আপনার অ্যাঞ্জেল না, আমি নেহা, এই হসপিটালের নতুন নার্স। আর কথা শুনে লোকটি তাকে টেনে ধরল। হঠাৎ যেন লোকটি মুখমণ্ডলে সহসায় পরিবর্তন ঘটল। হিংসা হয়ে উঠল তার চোখ মুখ। চোখ দুটো আরো ভয়ঙ্কর লাভায় ছেয়ে গেল। দেখতে দেখতে হিংসতা ছেয়ে গেল তার সর্বত্র। আর হঠাৎই সে গলা চেপে ধরল নেহার। আঁতকে উঠল নেহা, ভয় পেয়ে গেল ভীষণ। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু ছাড়ল না লোকটা, বরং আরো হিংসা কণ্ঠে বলল, তোর সাহস কি করে হলো আমার কাছে আসার? আমার কাছে শুধু আমার অ্যাঞ্জেলের আসার অধিকার আছে। তুই কেন এলি? আমার অ্যাঞ্জেল যদি রাগ করে আর না আসে, তোকে আমি মেরেই ফেলবো। নেহা ভয়ে জমে গেল, চোখে মুখে রক্ত জমে গেল তার। নিঃশ্বাসও যেন আটকে আসছে তার। চোখের সামনে আঁধার ছেয়ে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ওই হিংস্র মানবের কাছ থেকে পেরে উঠতে পারল না সে। জীবনের শেষ বুঝি হতে চলল তার। ঠিক তখনই দরজা দিয়ে দৌড়ে ভিতরে ঢুকলো দুটো লোক, সাথে হসপিটালে কিছু স্টাফও এলো। দুজন লোকটিকে টেনে ছাড়ানোর চেষ্টা করলো, তাও যেন লোকটি শক্তির সাথে পেরে উঠতে পারল না তারা। অনেক কষ্টে লোকটির হাত থেকে নেহাকে ছাড়তে সক্ষম হলো তারা। তবুও লোকটি আবারও ক্ষেপে বাঘের মতো তেড়ে আসতে চাইলো তার দিকে। তাকে ধরে রাখা দুজন লোক তাকে টেনে সরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আদি, আদি ওকে ছাড়, শান্ত হ। কোনো মতেই যেন লোকটির হিংস্রতা কমছেই না। নেহা ভয়ে কুকড়ে গেছে কেমন করে। তার সহধর্মী নার্সরা এলো তাকে ধরল। তখন নেহার নজর পড়ল লোকটির হাতে পায়ে লোহার শিকল পরানো। অন্য এক নার্স গিয়ে লোকটিকে একটা ইঞ্জেকশন পুশ করল। তার প্রভাবে লোকটাও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আর এক সময় তো ঘুমিয়ে পড়ল সে। পাশে দুজন ধরে রাখা তাকে বিছানায় শুয়ে দিল। আর নেহাকে তখন তার সহকর্মী নার্স ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। আর পিছ পিছ করে বলল, নেহা তুমি এখানে এসেছো কেন?
তুমি জানো না এই রোগী কতটা ভয়ঙ্কর মানসিক রোগী। দেখছো না, শেকলে বেঁধে রাখা হয়েছে। কত মানুষকে যে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করেছে এই লোক। শুধু ডক্টর আর ওনার এই দুই বন্ধু ছাড়া কেউ যাওয়ার সাহস পায় না তার কাছে। খবরদার আর কখনো এসো না এই কেবিনে। কথাগুলো বলতে বলতে নিয়ে গেল নেহাকে। নেহা যেতে যেতে তাকিয়ে দেখলো বেডে শুয়ে থাকা ওই ভয়ঙ্কর লোকটাকে। আর নেহার বুকের মাঝে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওই লোকটার জন্য কেমন যেন লাগছে। এটা সহানুভূতি নাকি অন্য কিছু তা এই মুহূর্তে বোধগম্য হলো না নেহার। আবির আর বিহান বসে আছে জ্ঞানহীন আদিলের পাশে। প্রিয় বন্ধুর এমন করুণ পরিস্থিতি দেখতে হবে তা কখনো ভাবেনি তারা। বুকটা ফেটে যায় তাদের আদিলের এই অবস্থা দেখে। জীবন হঠাৎ এভাবে মোড় ঘুরাবে তা কখনো ভাবেনি তারা। 2 বছর পূর্বে সেই অ্যাক্সিডেন্টে সবকিছু তছনছ হয়ে যায়। সেদিন অনেক খোঁজার পরও আদিলকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তবে আদিলের পাশে দরজাটা খোলা থাকায় গাড়ি গড়িয়ে যাওয়ার সময় আদিল দরজা দিয়ে নিচে পড়ে যায়। তাই ওকে পাওয়া গেলেও নূরকে আর পাওয়া যায় না। সবাই বুঝে যায় কার ব্লাস্ট হওয়ার সাথে সাথে নূর না ফেরার দিকে চলে গেছে। টানা 3 দিন পর জ্ঞান ফিরে আদিলের। কিন্তু জ্ঞান ফিরলে আর কি হবে, যখন সে জানতে পারে তার নূর আর নেই, তার অ্যাঞ্জেল আর নেই, তখন কি আর আদিল ঠিক থাকে? এমনিতেই মাথায় আঘাত পেয়ে অসুস্থ ছিল। তারপর নিজের প্রাণভোমরাটাকে কাছে না পেয়ে উন্মাদ হয়ে যায় আদিল। ধীরে ধীরে ভয়ঙ্কর মানসিক রোগীতে পরিণত হয় সে। আর এতটাই ভয়ঙ্কর হয় যে ভাঙচুর করে, সবাইকে মেরে ফেলতে চায়। আর সবচেয়ে বেশি নিজেকে মেরে ফেলতে চায়। বারবার নিজেকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে সে। একবার তো কাঁচের টুকরো দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সকল প্রকার চিকিৎসা করে তাকে ছাড়িয়ে তুলতে পারেনি, বরং দিনকে দিন আরো অবনতি হয়েছে তার। আর এভাবে চলতে চলতে এমন পরিস্থিতি হয়ে যায় যে ওকে শেকলে বেঁধে রাখতে হয়। একটু আগেই আবির আর বিহান ডক্টরের সাথে কথা বলছিল আদিলের ব্যাপারে। ডক্টর জানিয়েছে আদিলের শারীরিক অবস্থা খুবই খারাপ হচ্ছে দিনকে দিন। হাড় দুর্বল হয়ে যাচ্ছে তার। এভাবে চলতে থাকলে তাকে বেশি দিন বাঁচানো যাবে না। এই কথা শুনে আরো ভেঙে পড়ে ওরা। ওর বন্ধুটার সাথে এমনটা না হলে কি চলতো না? আবির বিহান দুজনেই চোখের পানি। আদিল এই অবস্থা আর সইতে পারছে না তারা। আবিরের নজর গেল মেঝেতে, যেখানে আদিল মেঝেতে হাতে শিকল দিয়ে খোদাই করে নূরের মুখে স্কেচ বানিয়েছে। শুধু মেঝেতে না, কেবিনের প্রতিটা জায়গায় এমন স্কেচ আরও নূরের নামে ভরে আছে। আর সেদিকে তাকিয়ে থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আবিরের চোখ থেকে। ঢকিলে বেদনার্ত কণ্ঠে বলল আবির, এমন কেন হয় রে বিহান? যারা প্রচুর ভালোবাসে তারা কেনই বা এত কষ্ট পায়? কষ্ট তো আমার মতো খারাপ মানুষে পাওয়া উচিত। তাহলে আমার বন্ধুটা কেন পাচ্ছে? কেন বল না রে বিহান। বিহান আঙুলের সাহায্যে চোখের পানি মুছে বলল, কেন হয় তা তো জানি না, তবে কষ্ট কতটা হয় তা তো দেখতেই পাচ্ছিস। আবির ঝট করে নজর তুলে তাকালো বিহানের দিকে, যেন সে বিহানের ইঙ্গিত বুঝল। আবির হঠাৎ উঠে বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে অতি দ্রুত পকেট থেকে ফোন বের করে তড়িঘড়ি করে কাউকে ফোন দিল। ওপাশ থেকে ফোনটা রিসিভ হতেই অস্থির কণ্ঠে বলল আবির, আন্নি, আমি তোকে হারাতে চাই না আন্নি। তুই তোর বাবা ঠিক করা বিয়েটা করিস না। ভালোবাসা হারালে অনেক কষ্ট হয় আন্নি। আমি ওই কষ্ট পেতে চাই না। আহানার চোখে পানি, তবে প্রাপ্তির অশ্রু। সে অশ্রু সজল চোখে হেসে বলল, এত দেরি করলেন কেন এটা বলতে? অনেক অপেক্ষা করিয়েছেন আমাকে। যাক, অবশেষে বলছেন তো। আচ্ছা, আদি ভাইয়া এখন কি অবস্থা? আবি তখন বলল, ভালো না আন্নি, একদমই ভালো না। আমার বন্ধুটা বোধ হয় বাঁচবে না রে আর। এভাবে কি কেউ বেঁচে থাকতে পারে? ফোনের ওপাশ থেকে আহানা বলে উঠল, ভেঙে পড়েন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় দেখিয়ে দিবেন। হসপিটালে ডিউটি শেষ করে বাইরে আসতেই নেহার সামনে এলো পাভেল। পাভেলের মুখে রয়েছে অমায়িক হাসি। নেহার সামনে প্রকট হয়েই তার হাসিটা আরো বিস্তৃত করে বলল, হেই টুনটুনি। নেহা একটু চমকানো হাসি টেনে বলল, আরে তুমি কখন এলে? পাভেল বলল, এই তো মিনিট 5 হবে। নেহা বলে উঠল, তো ভেতরে আসনি কেন এতক্ষণ? প্রতি উত্তরে পাভেল বলে উঠল, তোর জন্য অপেক্ষা করছিলাম সারপ্রাইজ দেব বলে। টুনটুনি নতুন জীবনের দিন আমি আসবো না তা কি হয়? তা কেমন গেল তোর প্রথম দিন? পাভেলের প্রশ্নে হঠাৎ ওই পাগল লোকটার কথা মনে পড়ে গেল নেহার। হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে গেল সে। তা দেখে পাভেল বলে উঠল, কি রে, কি ভাবছিস টুনটুনি? নেহা তখন মাথা নেড়ে বলল, না না কিছু না, সব ভালোই ছিল। পাভেল বলল, আচ্ছা চল তাহলে বাড়ি যাওয়া যাক।
পাবেল নেহার হাত ধরে সামনে এগোলো। কিছুটা দূরেই পাবেলের বাইক দাঁড় করানো ছিল, সেদিকেই তারা যাচ্ছে। পাবেল নেহার ছোটবেলার বন্ধু, শুধু বন্ধু না, দুই পরিবার তাদের বিয়ে কথাও সেই অনেক আগেই পাকা করে রেখেছে। এখন শুধু শুভ দিনে অপেক্ষা তাদের। পাবেল নেহার হাত ধরে নিয়ে এসে তার বাইকের পেছনে বসালো। নেহার হাতে হেলমেট ধরিয়ে দিয়ে সে নিজেও উঠে বসলো সামনে। নিজের হেলমেটটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি যাওয়ার আগে কোথাও যাবি নাকি? প্রথম দিনে ট্রিট নিতে পারিস চাইলে, আজকে ফ্রি অফার আছে, মিস করলে কিন্তু পাবি না। নেহা হালকা হেসে বলে উঠল। নেহা বলল, না থাক, আজ আর কোথাও যাব না, চলো আমরা বাসায় যাই। পাভেল তখন বলল, তুই ভেবে বলছিস তো? গরম গরম শিক কাবাব কিন্তু মিস করলি। নেহা বলল, সমস্যা নেই, অন্য কোনো দিনও যাব। পাভেল বলল, তাহলে ঠিক আছে, তুই যা বলিস। কথা বলার শেষে বাইক স্টার্ট দিল পাভেল। সামনে কিছু দূর এগোতেই হঠাৎ একটা কুকুর ওদের সামনে আসায় আচমকা জোরে গাড়ি ব্রেকটা কষতে হলো পাভেলকে, যার কারণে নেহা ব্যালেন্স রাখতে না পেরে পেছন থেকে উঁচু হয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল পাভেলের কাঁধের ওপর। আচমকা এমন হয় একটু অপ্রস্তুত হয়ে পড়ল নেহা। পাভেলও অপরাধী গলায় বলল, সরি সরি, তোর লাগেনি তো? আসলে হঠাৎ কুকুরটার সামনে আসায় ব্রেক কষতে হয়েছে। নেহা তখন নিজেকে ঠিক করতে করতে বলল, ইটস ওকে, আমি ঠিক আছি। পাভেল আবারও গাড়ি স্টার্ট দিল। হঠাৎ নেহার আবারও ওই লোকটার কথা মনে পড়ে গেল। তখনকার ওই লোকটা ওভাবে তাকে জড়িয়ে ধরার কথা মনে পড়ে গেল। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। পাভেল তার ছোটবেলা বন্ধু, ওরফে আবার প্রেমিক, আবার হবুও বর। তবুও তার কাছে গিয়ে কেমন অস্বস্তিতে পড়ছে সে। অথচ তখন ওই অপরিচিত লোকটা যখন ওকে ওভাবে জড়িয়ে ধরলো, তখন কেন যেন কোনো অস্বস্তি অনুভব হয়নি, বরং লোকটার বুকে মাথা রেখে তার হৃৎপিণ্ডে কেমন অজানা ক্রিয়ায় উৎপাদন হচ্ছিল। তবে সেটা কি ছিল জানে না নেহা, তবুও খুব প্রভাবময় ছিল সেই ক্রিয়া। লোকটার হৃৎপিণ্ডে আর্তনাদ যেন নেহা অনুভব করতে পারছিল। বুকের কোথাও কোণে যেন মৃদু কম্পনও ঘটছিল তার, চিনচিন ব্যথার সূচনা ঘটছিল যেন। এমনটা কেন হচ্ছিল তার সাথে, তার উত্তর জানা নেই নেহার। কিন্তু কেন যেন ঘুরে ফিরে তার খেয়াল মনে থেকে যাচ্ছেই না। নেহা বাসায় আসার পর তার ওই সব কথাই যেন মাথা থেকেই যাচ্ছিল না। রাতে ঘুমাতে নিলেও ওই খেয়ালই আসছে বারবার। মন জানতে চাইছিল, কে ওই লোক, কেন তার ওই অবস্থা, কি হয়েছিল তার সাথে। সকালে ঘুম থেকে চোখ মেরে তাকাতেই পাভেলের একাগ্র দৃষ্টির সাক্ষী হলো নেহা। নেহার মাথার পাশে বাড়িতে কোনোই ভর দিয়ে হাতে গাল ঠেকিয়ে মুগ্ধ অপলক নয়নে তাকিয়ে আছে নেহার দিকে পাভেল। নেহা একটু হকচকিয়ে উঠে বসে গায়ে ওড়না ঠিক করতে করতে বলল, আরে তুমি এখন? পাভেল এক দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে নেহার মুখের দিকে। নেহার মুখের উপর এলোমেলো পড়ে থাকা চুলগুলো আঙুলে আলতো স্পর্শে কানে ফিটে গুজে দিতে দিতে বলল পাভেল, হ্যাঁ আমি। আমি ছাড়া আর কে আসতে পারে? আমি ছাড়া অন্য কারো তোর কাছে আসার অনুমতি নেই, আর তা আমি দেবই না কখনো। তুই শুধু আমার। নেহা হালকা হাসি টেনে বলল, এত সকালে যে কোনো কাজ ছিল? পাভেল বলল, কাজ তো ছিল। তোর এই ঘুমন্ত মায়াবী মুখখানা দেখাচ্ছে বড় আর কোনো কাজ আছে নাকি পৃথিবীতে? এটাই তো সবচেয়ে বড় কাজ আমার কাছে। আর তো মাত্র কয়টা দিন, তারপর থেকে আমাকে এত মেহনত করে এখানে এসে দেখে যেতে হবে না। রোজ সকালে তোর ওই মায়াবী মুখখানা দর্শন এমনিতেই পাবো, তাও নিজের বাহুডোরে মাঝ থেকে। নেহা একটু লজ্জা পেয়ে মাথাটা নুয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই নেহা উঠে দ্রুত ওয়াশরুমের দিকে এগোলো সে। পেছন থেকে পাভেল হাসতে হাসতে বলল, যা যা, শুধু এই কয়টা দিন একা যাচ্ছিস, তারপর তো দুজন একসাথেই যাব। একটু পর নেহা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু লিভিং রুমে সোফায় দুজন অপরিচিত লোককে বসে থাকতে দেখতে পেল সে। ভালো করে খেয়াল করতেই তার মনে পড়ল, এই লোক দুটো তো কালকে সেই দুজন যারা সেই পাগলটাকে ধরে সরিয়ে দিয়েছিল। লোকটার বন্ধু নাকি ওনারা? কিন্তু ওনারা এখানে কি করছে তা বুঝতে পারল না সে। নেহা সামনে আসতেই অপর সোফায় বসে থাকা তার বাবা বলল, নেহা, ওনারা তোর হসপিটাল থেকে এসেছে তোর সাথে দেখা করতে, জরুরি কথা নাকি আছে, দেখ তো কি বলতে চায় ওনারা। নেহাও মাথা দুলিয়ে পাশে সিঙ্গেল সোফায় গিয়ে বসল। সেখানে পাভেল আর জাকিয়াও উপস্থিত ছিল। নেহা শান্ত সুরে বলল, জি বলুন, কি বলবেন। সামনে বসা আবির আর বিহান একজন আরেকজনের মুখ চাচাই করে প্রথমে আবিরই বলা শুরু করল, মিস নেহা, আসলে আপনার কাছে আমরা একটা সাহায্যে আশায় এসেছি। নেহা একটু চিন্তিত মুখে বলল, কেমন সাহায্য? প্রতি উত্তরে আবির বলল,
আসলে আমার বন্ধুর জন্য সাহায্য চাই আপনার। কালকে তো আপনি দেখেছেনই অসুস্থ বন্ধুকে। ওর নাম সাদমান সাহারিয়ার আদিল। এক নামে সবাই তাকে চেনে। আমার বন্ধু সবসময় এমন ছিল না। 2 বছর পূর্বে এক অ্যাক্সিডেন্টে সে এমন হয়ে যায়। আসলে ওই অ্যাক্সিডেন্টে আদিল ওর প্রাণপ্রিয় স্ত্রী নূরকে হারিয়ে ফেলে। আর সেই শোকেই আমার বন্ধু এই অবস্থা হয়েছে। নূরকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। তার চলে যাওয়া মেনে নিতে পারেনি ও। মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে ও। এতটাই অসুস্থ হয়ে পড়ে যে নিয়ন্ত্রণ করা কারো সম্ভব হয় না। ধীরে ধীরে আরো অসুস্থতার মাত্রা আরো বাড়তে থাকে। মানসিকভাবে প্রচণ্ড হিংস্র আর ক্ষিপ্ত হয়ে যায় সে। অন্য মানুষের সাথে সাথে নিজেকেই নিজে আক্রমণ করে, আহত করে ফেলেছে। কতবার নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছে তার হিসেব নেই। নিজেই নিজের জানের দুশ্মন হয়ে যায় সে। শেষমেশ অবস্থা এমন হয়ে যায় যে ওকে শেকলে বেঁধে রাখতে হয়। আর এখন তো ওর শারীরিক অবস্থা আরও অবনতির পথে। ডক্টর জানিয়েছে ওর স্বাস্থ্যের সাথে সাথে হার্টও দিন দিন দুর্বল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বেশি দিন ওকে বাঁচানো যাবে না। লোকটার সমৃদ্ধের সব কিছু শুনে অজান্তেই বুকের মাঝে কেমন হু হু করে উঠল নেহার। সে বলল, কিন্তু এতে আমি কিভাবে সাহায্য করতে পারবো আপনাদের? প্রত্যুত্তরে আবির বলল, আসলে আমরা আদিলের সর্বোচ্চ ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছি। দেশের বাইরে নিয়ে গিয়ে বেশ সাইকোলজিস্ট দেখিয়েছি, কোনো কিছুতেই কোনো সুফল পাইনি। কিন্তু কাল এতদিন পর একটা অদ্ভুত জিনিস দেখেছি আমরা, যা দেখে আমাদের মনে ছোট ক্ষীণ একটু আশা জেগেছে। আদির ওপর সবসময় নজর রাখার জন্য ওর কেবিনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কাল যখন ওইভাবে আপনার উপর আক্রমণ করে তার আমরা ফুটেজও দেখেছি। যে আদি কি করেছিল তখন, সেটা দেখে গিয়েই আমরা খেয়াল করি আদিল এই প্রথম কোনো মেয়েকে নূর মনে করেছে। নূর মনে করে খুশি হচ্ছিল তখন। আপনি ওর ভুল না ভাঙালে হয়তো ও বুঝতেও পারতো না, আর না আপনাকে অ্যাটাক করতো। এই পর্যায়ে পাবেল হঠাৎ তেজি গলায় বলে উঠল, 1 মিনিট, অ্যাটাক করেছিল মানে? টুনটুনি, তোর উপর কেউ অ্যাটাক করেছিল আর তুই এটা আমাকে বলিসনি? নেহা তখন পাবেলকে শান্ত করার জন্য বলল, আরে ওটা ওরকম অ্যাটাক না, আসলে আমারই ভুল ছিল। আমি জানতাম না উনি মানসিক রোগী। নেহা সবাইকে তখনকার ঘটনাটা খুলে বলল। মেয়ের কথা শুনে জাকি আতঙ্কিত মুখ করে বলল, কি বলিস, এত বড় বিষয় হয়েছে আর তুই আমাদের জানালি না? এই জন্যই বলেছিলাম এসব চাকরি বাকরি করার দরকার নেই, কিন্তু কেউ শুনলে তো আমার কথা। নেহার বাবা তখন সবাইকে আপাতত চুপ থাকতে বলে আবিরদের উদ্দেশ্যে বলল, আপনারা আসলে চাচ্ছেনটা কি সেটা বলেন তো? তখন আবির বলল, আসলে আমরা চাচ্ছি মিস নেহা যদি আদি ট্রিটমেন্টে আমাদের একটু সাহায্য করত, তাহলে আদিকে হয়তো সুস্থ করা যেতে পারত। যেহেতু একবার আদি ওনাকে নূর ভেবেছে, তাহলে এমন আবারও ভাবতে পারে। তাই মিস নেহা যদি নূর সেজে আদিলের সামনে যায়, তখন আদি শান্ত হয়ে যাবে। তাকে যা বলা যাবে তাই শুনবে সে। আমরা খুব সহজেই তার ট্রিটমেন্ট করতে পারবো এবং উপরওয়ালা সহায় হলে আদি হয়তো সুস্থ হয়ে যেতে পারবে। এর জন্য আমরা চাই মিস নেহা আদির সামনে নূর হয়ে যাক। প্লিজ আমাদের হেল্প করুন। আবিরের বক্তব্য শুনে নেহা অন্য কেউ কিছু বলার আগেই জাকিয়া তো আতঙ্কিত গলায় বলে উঠল, কি বলছেন এসব আপনারা? পাগল হয়ে গেছেন আপনারা? একজন উন্মাদ পাগল যে কিনা মানুষ মেরে ফেলে, সেই মানুষের সামনে আপনারা আমার মেয়েকে যেতে বলছেন? কিছুতেই না। আমার মেয়ে এমন হিংস্র মানুষের সামনে নিজের ক্ষতি করতে যাবে না, কিছুতেই না। এই পর্যায়ে বিহান তখন বলল, দেখেন, ভয় নাই, আমরা ভরসা দিতেছি ওনার কোনো ক্ষতি হইব না, আমরা সেই খেয়াল রাখবো। পাভিল যখন বলে উঠল, সে যাই হোক, নেহা এমন কোনো কাজ একদমই করবে না। যে কারোর বউ হয়ে তার সামনে কিছুতেই যাবে না। আপনারা এখন যেতে পারেন। বিহান 2 হাত জোর করে করুণ সুরে বলল, দেখেন প্লিজ, আমাদের কথাটা বোঝার চেষ্টা করেন। ওনার হেল্প পাইলে আমার বন্ধুটারে বাঁচানোর একটু নতুন আশা পাবো আমরা। হয়তো ও ভালো হইবার পারবো। আপনারা যা চাইবেন, যেমন চাইবেন, সব মানবো আমরা। শুধু আমাকে একটু হেল্প করেন। আপনাদের সামনে হাত জোর কইরা কইতাছি, প্লিজ রাজি হইয়া যান, মানা কইরেন না। একজন মানুষের জীবন বাঁচানোর মতো কাজে মানা কইরেন না। আপনারা একটু সাহায্য, ওর জীবন বাঁচাতে পারবো, না হলে মরে যাবে বেচারা। বিহানের কথার পরিপ্রেক্ষিতে প্রাভেল ক্রুদ্ধ স্বরে বলল, মরে গেলে যাক, তাকে বাঁচানোর দায় নিয়ে বসে রইনি আমরা। এমনিতেও এভাবে মরে যাওয়াই ভালো। পাভেলের এমন কটাক্ষ কথা শুনে রাগে মাথায় আগুন ধরে গেল আবিরের। সে ঝট করে উঠে গিয়ে তেড়ে গিয়ে পাভেলের কলার চেপে ধরে
চোখ মুখ অগ্নিরূপ ধারণ করে ক্ষিপ্ত স্বরে বলল, হাউ ডেয়ার ইউ, ইউ ব্লাডি! ভালোভাবে কথা বলেছি বলে যা মুখে আসে তাই বলবি? শুধু আমার বন্ধুর জন্য সাহায্য দরকার বলে অসহায়, না হলে তোর মতো রোড সাইড রোমিওকে রোডেই পুঁতে ফেলতে জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার আমার জন্য। তুই জানিস না তুই কার সম্বন্ধে কথা বলছিস? তার পরিচয় জানলে করিচা হাতে চলে আসবে। শুধুমাত্র বন্ধুর ভালোর জন্য রিকোয়েস্ট করতে এসেছি। না হলে আমরা যদি পাওয়ার দেখাতে আসি তাহলে শুধু নেহা কেন, সাথে তুই নিজেও এসে আমার বন্ধু নাশ হওয়ার জন্য পায়ে ধরে কাঁদবি। আবিরের প্রতিক্রিয়ায় সবাই একটু ঘাবড়ে গেল। পাভেলও বিপরীতে ক্ষমতা প্রয়োগ করতে চাইল, কিন্তু আবিরের শক্তির সাথে পেরে উঠতে পারল না। এই পর্যায়ে বিহান এগিয়ে এসে আবিরকে ছাড়িয়ে নিয়ে বলল, শান্ত হ আবির, এসবের সময় এখন না, চল এখান থেকে। রাগী চাহনি নিক্ষেপ করে আবির আর বিহান বেরিয়ে গেল বাসা থেকে। আর এত কিছুর মাঝে নেহা চুপ থেকে গেল। এই মুহূর্তে সে কি করবে আসলেই বোধগম্য হলো না তার। সবাই যার যার মতামত বলল, কিন্তু নেহার মত তো কেউ শুনল না। সে কি চায় তা তো কেউ জানতেই চাইল না। বাকি সবাই চলে গেল। নেহার বাবা খেয়াল করলো জাকিয়া কেমন অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার ভীষণ চিন্তা আর আতঙ্কের ছাপ। নেহার বাবা তার সামনে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে, এত কি ভাবছো? তখন জাকিয়াকে এমন ভয়ার্থ চাহনিতে তাকিয়ে বলল, কেন, ভাবনা কি আমার আসছে শুধু? তোমার কি মনে কোনো প্রশ্ন আসছে না যা আমার মনে আসছে? নেহার বাবা তখন বলল, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমার মনে হয় না এমন কিছু হতে পারে। এটা শুধু কোইন্সিডেন্ট। এত ভেবো না তো, শুধু শুধু ভয় পেও না। নেহার মা তখন বলল, আমি কি বলি শোনো না, এই চাকরি টাকরি বাদ দিলে হয় না? কি দরকার বলো, যদি মেয়েটার কিছু হয়ে যায়? নেহার বাবা তখন বলল, তুমি তো জানোই এটা আমার মেয়ের স্বপ্ন, তুমি অযথা চিন্তা করো না, কিছু হবে না। নেহার মা তখন জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তাই যেন হয়। পরের দিন হসপিটালে এসে কাজে নিয়োজিত হয়ে গেল নেহা। কাজ করার মাঝেই একসময় আদিলের কেবিনের সামনে দিয়ে যেতে নিলেই হঠাৎ থেমে গেল সে। কি যেন মনে করে সেদিকে এগিয়ে গেল নেহা। জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে আদিলকে দেখার চেষ্টা করলো সে। দেখতে পেল আদিল ফ্লোরে উপর হয়ে শুয়ে আছে। মেঝেতে একটা মেয়ের অবয়ব খোদাই করে আঁকানো। আদিল সেই অবয়বের উপর নিজের গাল ঠেকিয়ে শুয়ে আছে। সেই আঁকানো অবয়বের উপর এক হাত বুলিয়ে বুলিয়ে আদুরি গলায় বলছে আদিল, অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল, কত সুন্দর আমার অ্যাঞ্জেল, কত সুন্দর তার হাসি, কত নিষ্পাপ সেই হাসি। অ্যাঞ্জেল, জলদি আসো না আমার কাছে, তোমার হিরোর কাছে আসো। আর কত দূরে থাকবা, আসো না। আচ্ছা, না এলে আমি তোমার কাছে আসছি, খুব জলদি চলে আসছি তোমার কাছে। তারপর আমরা একসাথে থাকবো, কখনো আলাদা হতে দিব না। আদিলের এই নিদারুণ পরিণতি দেখে অজান্তেই নেহার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। বুকের মধ্যে যেন কোথাও চিনচিন ব্যথার অনুভূত হলো। একটা মানুষ এতটা কাউকে কিভাবে ভালোবাসতে পারে? এমন করে ভালোবাসা কি সম্ভব? কত সৌভাগ্যবান সেই নারী যাকে উনি এতটা ভালোবাসেন। নেহা সরে এলো ওখান থেকে। নিজের কাজে প্রয়োজনে ডক্টরের কেবিনে যেতে নিলেই কেবিনে আবির আর বিহানকে বসে থাকতে দেখলো সে। দরজার বাইরে থেকে নেহা শুনতে পারল ডক্টরে বলা কথাগুলো। তিনি বলছেন, মিস্টার আদিলের রিপোর্ট কিন্তু ভালো না, কন্ডিশন আরও খারাপ হচ্ছে। ওনার বডি যেন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে মনে হয় না বেশি দিন সার্ভিউ করতে পারবে উনি। ডক্টরের কথা শুনে যেন আর বসে থাকতে পারল না আবির। উঠে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে নেহা দ্রুত আড়াল হয়ে গেল। আবির বাইরে এসে হাত মুঠো করে মুখের উপর চেপে ধরল। বিহানও দ্রুত বাইরে বেরিয়ে এলো আবিরের পিছে পিছে। আবিরের কাছে আসতেই আবির তাকে জাপড়ে ধরে কেঁদে উঠল। করুণ সুরে বারবার বলল, আমরা কিছুই করতে পারলাম না বিহান, কিছুই না, ওকে আমরা হারিয়ে ফেলবো। তখনই নেহা হঠাৎ ওদের সামনে এগিয়ে এলো। তারপর বলল, আমি রাজি, আপনাদের সাহায্য করতে আমি রাজি। ফ্লোরে আঁকানো নূরের মুখভাবের সাথে লেপ্টে মিশে আছে আদিল। মনের জগতে অনুভূত করছে শুধু নূরকে। বিলীন হওয়ার যাত্রায় সে। তার এই যাত্রার মাঝেই হঠাৎ কুট করে দরজা খুলে গেল। ধীরে পায়ে প্রবেশ করলো কারো কদম। আর তার কদমের সাথে নুপুরের রুনুঝুনু বাদ্যযন্ত্র ছড়ালো চারিদিকে। আদিল তখনও তার নূরের মাঝে বিলুপ্ত। তার কোনো হুঁশ নেই কোনো কিছুতেই। তবে আদিলের প্রতিক্রিয়া দেখালো যখন সামনে থেকে কেউ তাকে ডাকলো, হিরো। অবচেতন প্রায় পড়ে থাকা আদিলের শরীর যেন প্রতিক্রিয়াশীল হয়। দুর্বল শরীরে মাথাটা ধীরে ধীরে তুলে সামনে তাকালো সে।
তাকাতেই তার চোখে মুখে এক অসামান্য খুশির প্রভাব দেখা গেল, যেন হাজার লক্ষ জনম ধরে যার অপেক্ষা তৃষ্ণার্ত ছিল তার মন, তাকেই যেন তার সম্মুখে দেখা পেল সে। চোখে মুখে সেই খুশির রেখা ধীরে ধীরে ছেয়ে গেল। হাতে ভর দিয়ে পরিমরি করে দ্রুত উঠতে নিল আদিল। দুর্বল শরীরে তাড়াহুড়ো করে উঠতে নিলে পড়ে গেল সে। তাতেও সময় ব্যয় না করে অতি দ্রুত ধরপড়িয়ে আবারও উঠল সে। হাত পায়ে শেকলের ভার বয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে দৌড়ালো, মুখে অমায়িক খুশি নিয়ে। কিন্তু শেকলের দৈর্ঘ্য কম থাকায় কাঙ্ক্ষিত ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারল না আদিল। আদিল যেন হাত পা টেনে শেকলটাকেই ছিঁড়ে ফেলবে এবার, কিন্তু তার সংঘর্ষের সমাপ্তি ঘটিয়ে সামনে মানবটি নিজেই এগিয়ে এলো আদিলের কাছে। মিষ্টি করে হেসে বলল, হিরো, দেখো আমি এসে গেছি, তোমার অ্যাঞ্জেল। আদিল অশ্রু সজল রক্তিম চোখ আর ঠোঁটে হাসি সাজিয়ে দুহাতের মাঝে জাপটে ধরল মানবীয় মুখখানা নেহার। তারপর পাগলের মতো হাত বুলিয়ে তাকে দেখতে দেখতে কান্না আর খুশি মিশ্রিত গলায় বলল আদিল, অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল, তুমি এসে গেছো অ্যাঞ্জেল, এসে গেছো তোমার হিরো কাছে। বলতে বলতে তাকে বুকের মাঝে জাপটে ধরে বলতে লাগলো আদিল, অ্যাঞ্জেল, তুমি এত দেরি করলে কেন? তোমার হিরোকে কত অপেক্ষা করালে। নেহার হৃৎপিণ্ড আবারও এক অজানার সমীকরণ সৃষ্টি হলো, যা সেই প্রথমবারও হয়েছিল। চোখেরও কোন অজান্তেই ভারী হয়ে আসছে। এটা কি সহানুভূতি না অন্য কিছু? তার মধ্যে বৈষম্য করতে অক্ষম হলো এই মুহূর্তে নেহা। শুধু মনে হচ্ছে এই মানুষটার কষ্ট তাকে খুব করে ব্যথিত করছে। তাই তো তাকে এই অবস্থা থেকে ভালো করতে নেহা আজ নূরের স্থান নিয়েছে। কেন যেন হঠাৎ সে বাকি সবার কথা ভুলে নিজের মন যা বলেছিল সেটাই করেছে। কোনো কিছু না ভেবে সে রাজি হয়ে গিয়েছে হেল্প করতে, যা করতে তার মন খুব করে বাধ্য করেছে। হ্যাঁ, সেই নূর সেজে এসেছে আজ আদিলের সামনে। আবির আর বিহান তাকে সব শিখিয়ে দিয়েছে। নূরে আচরণ, কথাবার্তা, পোশাক পরিধান, এসব বিষয়ে যতটা সম্ভব বুঝিয়ে দিয়েছে। আজ সে নূরের মতো করে পোশাকও পরে এসেছে এবং তার মতো করেই কথা বলছে। প্রথমে ভয় পাচ্ছিল যদি তাকে নূর না ভাবে, তবে এখন ভয়টা কম লাগছে। লোকটা তাকে আজও নূর ভেবেছে, হয়তো ওনার বন্ধুদের উপায় সত্যি কাজে দেবে। নেহা এবার চোখের পানি মুছে নিজেকে নূরের রূপে ফিরিয়ে এনে মাথা উঁচিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ হিরো, আমি এসে গেছি, এই দেখো, আর যাবো না কোথাও। তখন আদিলও পাগলের মতো বলতে লাগলো, আমি আমি যেতে দেবো না তোমাকে কোথাও। এই যে শেকলের সাথে তোমাকে আমার সাথে বেঁধে রাখবো, কোথাও যেতে পারবে না তুমি। দরজা দিয়ে আবির আর বিহান প্রবেশ করলো। তাদের দেখে আদিল বিস্তর হাসি ফুটিয়ে বলল, বিহান, আবির, তোরা দেখেছিস? দেখ আমার নূর, আমার অ্যাঞ্জেল এসেছে। আয় আয়, তোরা সামনে আয়, দেখ দেখ আমার নূর। আমি না বলেছিলাম আমার অ্যাঞ্জেল আসবে? দেখলি তো এখন আমার অ্যাঞ্জেল তার হিরোর কাছে ঠিকই চলে এসেছে। আবির বিহান জোরপূর্বক হাসি মুখ করে বলল, হ্যাঁ হ্যাঁ আদি, তুই ঠিকই বলেছিলি, ভাবি সত্যি এসেছে। এখন তো তোকে সুস্থ হতে হবে, তাই না? না হলে কিন্তু ভাবি তোর মতো এমন মরাধরা মানুষের কাছে থাকতে চাইবে না, আবারও চলে যাবে। আদিল তখন নেহার হাত দুটো বুকের মাঝে এঁটে ধরে বলল, না না, একদম যাবে না আমার অ্যাঞ্জেল। আদিল ভালো তো, একদম অসুস্থ না। আমার অ্যাঞ্জেল এসেছে, আর কোনো অসুখ নেই। আবির তখন বলল, তাহলে কিন্তু আমরা যা বলবো তাই শুনতে হবে, শুনবি তো? আদিলও ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ শুনবো তো, সব শুনবো। আবির তখন বলল, ঠিক আছে, তাহলে খাবার খেয়ে ওষুধটা খেয়ে নে ভালো ছেলের মতো। নার্স খাবারের টলি ঠেলে ভেতরে নিয়ে এলো। আদিল তখনও নেহার হাত বুকের সাথে এঁটে ধরেই বসে আছে বেডের ওপর। নার্স খাবার দিয়ে চলে গেলে আবির খাবার নিয়ে আদিলকে খাওয়াতে চাইল। আদিল বলল, না খাবো না। আবির তখন ভ্রুকুচকে বলল, কেন? এই না বলি সব কথা মানবি? আদিল তখন বলল, আরে আমি আগে কি করে খাবো? আগে তো অ্যাঞ্জেলকে খাইয়ে দিতে হবে না? তোরা জানিস না অ্যাঞ্জেল আমার হাতে ছাড়া খায় না? দে আগে, ওকে আমি আগে খাইয়ে দেই, তারপর খাবো। কথাটা বলেই আদিল আবিরের হাত থেকে খাবারের বোলটা ছো মেরে নিজের হাতে নিয়ে নিল। তারপর চামচে খাবার তুলে নেহার মুখের সামনে ধরে বলল, নাও অ্যাঞ্জেল, খাও। তোমার অনেক খিদে লেগেছে তাই না? তুমি খাও আগে। আদিলের কাছে নেহার চোখ আবারও ছলছল করে উঠল। এমন মানসিকভাবে অসুস্থ অবস্থায়ও সে শুধু তার অ্যাঞ্জেলের কথা ভাবছে। এতটা ভালোবাসা কি আদৌ সম্ভব? আবির নেহার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝালো খেয়ে নিতে। নেহাও আদিলকে এগিয়ে দেওয়া চামচে খাবার মুখে নিল। তারপর চামচটা হাতে নিয়ে বলল, আমার পেট ভরে গেছে হিরো, এবার তুমি খাও, না হলে কিন্তু আমি রাগ করব। আদিল তখন বলল, না না, রাগ করো না, আমি খাবো তো,
এই দেখো আমি হাঁ করলাম। আ আদিল বাচ্চাদের মতো করে মুখ হাঁ করে দেখালো। নেহা চামচে খাবার তুলে আদিলের মুখের সামনে ধরলে আদিলও ভদ্র ছেলের মতো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে বিহান আদিলের ওষুধটা এগিয়ে দিল নেহার হাতে। নেহা সেটা আদিলকে খাইয়ে দিল। এত কিছুর মাঝে আদিল নেহার হাত ছাড়লই না কিছুতেই। একটা হাতেই কখন থেকেই ঝাপড়ে ধরে আছে তার বুকের সাথে। নেহা তখন বলল, এবার তুমি একটু রেস্ট করো, হ্যাঁ? আদিল তড়িঘড়ি করে বলে উঠল, না না, আমি শুবো না। আমি ঘুমালে যদি তুমি আবার চলে যাও, আমি কিছুতেই ঘুমাবো না। নেহা তখন আদিলকে শান্ত করার জন্য বলল, না না, আমি এখানেই আছি তোমার পাশে, কোথাও যাচ্ছি না, তুমি শুয়ে থাকো। আদিলও তখন বলল, তাহলে তুমি শোও আমার সাথে, আমার বুকে মাথা রেখে শোও আগের মতো করে, তাহলে শোবো আমি। আদিলে এই কথাটায় নেহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। যতই হোক লোকটা তো পরপুরুষ, এভাবে তার সাথে শোয়া বেমানান দেখায়। কিন্তু লোকটা তো কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। নেহা দ্বিধা বুঝতে পারছে আবির আর বিহান, তবুও বন্ধুর জন্য তারা করুণ চোখে ইশারায় নেহাকে অনুরোধ করলো আদিলের কথা মানতে। অগত্যা নেহা আর মানা করতে পারল না। আবির বিহান বাইরে চলে গেল। আদিল বিছানায় শুয়ে নেহাকে কাছে টেনে এনে তার মাথাটা বুকের উপর রাখলো। তারপর হাত দিয়ে নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, যেন তাকেই ঘুম পাচ্ছে আদিল। প্রথমে জড়তা আর অস্বস্তি কাজ করলেও আদিলের বুকে মাথা রাখতেই ধীরে ধীরে কেমন এক অজানা প্রশান্তি ছেয়ে গেল নেহার মাঝে। যেন খুব চেনা প্রশান্তি এই। হৃৎপিণ্ডের খুব কাছে যেন লোকটার বুকের এই উষ্ণতা। হৃৎপিণ্ড শীতল হয়ে যাচ্ছে কেমন। নিজের অজান্তেই নেহা কখন যেন নিজের থেকেই আদিলের বুকে আরো নরম হয়ে মিশেছে, তা জানলই না। এত শান্তি অনুভব কেন হচ্ছে তার? মনে হচ্ছে নেহার এটাই বুঝি সবচেয়ে শান্তির জায়গা, যেখানে সে অনায়াসে অনন্তকাল কাটিয়ে দিতে পারবে। আদিলকে ঘুম পাড়ানোর উদ্দেশ্য থাকলেও কখন যেন নিজেই প্রশান্তিতে চোখ বুজে ফেলে তা বুঝতে পারল না নেহা। নেত্রপল্লব বুঝতেই চোখের কোণ বেয়ে উষ্ণ এক ফোঁটা জল টুপ করে পড়ল। এভাবে প্রায় আধ ঘন্টা পর হঠাৎ সম্প্রীতি ফিরল নেহার। নিজের অবস্থান দেখে ভীষণ অবাক হলো সে। এভাবে কিভাবে ঘুমিয়ে গিয়েছিল সে? মাথা তুলে দেখলো আদিল ঘুমিয়ে গেছে। কেমন অসামান্য মায়া ওই মুখটাতে খুঁজে পেল নেহা। এই যে রোগাটে চোয়াল ভাঙা চুল ধাঁতে ভর্তি মুখটা, এমন বেহাল মুখটাতেও কেন এক অদ্ভুত মায়া ঝলকাচ্ছে। নেহার চোখ যেন আটকে গেল তাতে। লোকটার মাঝে কি এমন আছে? আর কেনই বা এত অজানা অনুভূতি হচ্ছে তাকে ঘিরে? কেন এই হৃস্পন্দন অনুভূতি হচ্ছে তার? এমনটা কেন হচ্ছে এই অপরিচিত একটা লোকের জন্য? এত সব প্রশ্নের কোনো উত্তর আপাতত জানা নেই নেহার। অগত্যা ফোঁস করে শ্বাস ছেড়ে আস্তে করে আদিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো নেহা। আদিলকে ওষুধের সাথে ঘুমের ওষুধও দেয়া আছে। সে জানে আদিল আজ আর উঠবে না, তাই বিছানা থেকে নেমে বাইরের দিকে এগোলো সে। যেতে যেতে ঘাড় ফিরিয়ে তাকিয়ে আরেকবার দেখলো আদিলকে, তারপর বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু দরজার বাইরে আসতেই থতমত খেয়ে গেল নেহা, কারণ বাইরে পাভেল চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো সে সবই দেখেছে। পাভেল চোয়াল শক্ত করে আঙুল তুলে নেহার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই নেহা বলে উঠল, এটা হসপিটাল, সিন ক্রিয়েট করার দরকার নেই, বাসায় গিয়ে যা বলার বলো, চলো। তাই পাবেলও কিছু না বলে দাঁতে দাঁত পিষে নেহার হাত খপ করে ধরে টান দিয়ে নিজের সাথে নিয়ে গেল সেখান থেকে। বাড়িতে এসেই পাভেল নেহার হাত ধরে এক প্রকার ছুঁড়ে মারল সামনে। নেহা পড়তে পড়তে বাঁচল প্রায়। এসব দেখে নেহার বাবা মা চিন্তিত ভঙ্গিমায় এগিয়ে এলো ওদের দিকে। উদ্বেগ প্রকাশ করে জাকিয়াতো বলে উঠল, কি হয়েছে, এমন করছে কেন? পাভেল তো চোয়াল শক্ত করে তখন বলল, তা আপনার মেয়েকেই জিজ্ঞাসা করুন। আপনার মেয়ে তো অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কারো মতামতের ধার ধার না সে। তাই তো আমাদের সবার বিরুদ্ধে গিয়ে ওই পাগলের বইয়ের অভিনয় করতে রাজি হয়ে গেছে। ইভেন আজ তো সে কাজও শুরু করে দিয়েছে। আমি না গেলে হয়তো আজ তিনি বাসাতেই আসতেন না, ওখানেই ওই পাগলের সেবা করতে থেকে যেতেন। জাকিয়া তো বিস্মিত কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বলল, কি রে নেহা, পাভেল কি বলছে, তুই কি সত্যি ওই কাজে রাজি হয়ে গেছিস? নেহা তখন মাথা দুলিয়ে সম্মতি স্বরূপ দেখালো। জাকিয়া তখন চিন্তিত হয়ে বলল, কিন্তু কেন মা, তুই জানিস না ওই ভয়ঙ্কর লোকটার কাছাকাছি যাওয়া কতটা ক্ষতিকর হতে পারে তোর জন্য? সে একটা হিংস্র উন্মাদ পাগল, যে কোনো সময় যে কাউকে মেরে ফেলতে পারে সে। আর তুই জেনে শুনে এমন ব্যক্তির সামনাসামনি থাকতে চাস? মায়ের কথায় নেহা মায়ের হাত ধরে শান্ত সুরে বলল, দেখো মা, আমি জানি তোমরা আমার জন্য চিন্তা করছো, কিন্তু বিশ্বাস করো আমার কিছু হবে না। আর তাছাড়া আমি একজন নার্স, আর নার্সের কাজই হলো রোগীর সেবা করা, আর সেটা যে কোনো রোগী হোক না কেন।
তাকে ভালো করার দায়িত্ব ডক্টরের সাথে সাথে একজন নার্সেরও থাকা উচিত। আর তোমরা আমাকে নিশ্চয়ই দায়িত্ব থেকে সরে আসতে শেখাওনি, তাই আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আমার উপর নিশ্চয়ই বিশ্বাস আছে তোমাদের। আমার বিশ্বাস থাকলে তাহলে কোনো দ্বিমত করবে না। একটু ভরসা রাখো তোমার মেয়ের ওপর, সব ঠিক হবে। আমি এখন রুমে যাই, ফ্রেশ হব। তুমি খাবার বারো কেমন? অনেক ক্ষুধা লেগেছে। বলেই নেহা নিজের রুমের দিকে চলে গেল। নেহা যাই বলুক তাতে জাকিয়ার অশান্ত মনটা শান্ত হচ্ছে না। কোনো এক ভয়ে তার মন মস্তিষ্ক আটকে উঠছে। অন্যদিকে নেহার কথাবার্তা পাভেলও ভীষণ বিরক্ত হচ্ছে। সে মনে মনে পরিকল্পনাও করেছে, জলদি তাকে কিছু করতে হবে, না হলে নেহা হাতছাড়া হয়ে যাবে। সে জানে কি করতে হবে তাকে। রাত তখন 1টা বাজতে চলল প্রায়। নেহার চোখে মাত্রই ঘুম লেগে এসেছিল। যদিও বিছানায় অনেক আগেই শুয়ে এসেছে, তবে কেন যেন ঘুম ধরছে না। বারবার আদিলের খেয়াল আসছিল শুধু। তার বুকে মাথা রাখা ওই মুহূর্তটা নেহাকে প্রচুর ভাবান্তর করে দিচ্ছিল। এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। যখন একটু ঘুমের দেখা পায়, আর ঠিক তখনই ফোনটা বেজে ওঠে ওর। ঘুমটা ফলে ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। কপাল ভাঁজ করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবিরে উদ্বেগ ভরা উত্তেজিত কণ্ঠ শোনা যায়। হ্যালো মিস নেহা, আমি আবির বলছি। আম সো সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করছি, বাট সিচুয়েশনই এমন হয়েছে যে আর কোনো উপায় ছিল না। নেহা অবাক হয়ে বলল, তা হয়েছেটা কি? আবির তখন বলল, আসলে আদি হঠাৎ করে ঘুম থেকে জেগে যায়, আর আপনাকে পাশে না পেয়ে প্রচণ্ড ভায়োলেট হয়ে গেছে। ওকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। দেয়ালের সাথে সাথে মাথা ঢুকে রক্ত বের করে ফেলেছে। আর চিল্লিয়ে চিল্লিয়ে শুধু অ্যাঞ্জেলকেই ডাকছে। এখন শুধু আপনিই পারবেন ওকে শান্ত করতে। আপনাকে দেখেই ও শান্ত হবে, না হলে মাথাটা ফাটিয়ে নিজেকেই মেরে ফেলবে ও। প্লিজ নেহা, আপনি একটু এখন আসুন। জানি এভাবে এত রাতে আপনাকে এটা বলা শোভনীয় দেখায় না, কিন্তু আমরা হেল্পলেস। এখন আপনি একমাত্র পারবেন ওকে বাঁচাতে। প্লিজ আসুন। বিহান গাড়ি নিয়ে আপনার বাসার সামনে পৌঁছে গেছে। আপনি বের হলেই নিয়ে আসবে আপনাকে। আদিলের অবস্থা জেনে নেহার যেন বাকি কোনো কিছু আর খেয়াল থাকলো না। বুকের ভেতরটা কেমন অশান্ত হয়ে উঠল। সে দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই বলে উঠল, আমি আসছি। ফোনটা কেটে তড়িঘড়ি করে পেছনে হাতড়ে শুধু গায়ে ওড়নাটা হাতে নিয়ে গায়ে জড়াতে জড়াতে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। গেটের বাইরে আসতেই বিহানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। নেহাও গিয়ে গাড়িতে বসতেই গাড়ি স্টার্ট দিল বিহান। ফুল স্পিডে বিহান গাড়িটা চালিয়ে নেহাকে নিয়ে পৌঁছালো হসপিটালে। গাড়ি থামতেই নেহাও দ্রুত নেমে পাগলের মতো দৌড়ে ছুটে গেল ভিতরে। আদিলের কেবিনে পৌঁছাতেই দেখল আবির সহ আদিলকে 4-5 জন লোক ধরে রেখেছে। আয়ত্ত করতে পারছে না যে তাকে। খেপা বাঘের মতো গর্জে যাচ্ছে আদিল। মাথা কপাল রক্তে ভিজে গেছে। তার এই অবস্থা দেখে নেহার বুকের মাঝে দুমড়ে মুচড়ে উঠল অজান্তেই। আদিলের ব্যথাইতে যেন সেও ব্যথিত হচ্ছে। নেহা দ্রুত এগিয়ে গেল তার সামনে। নেহাকে দেখা মাত্রই আদিলের হাইপারনেস কমে এলো সহসায়। হিংস্র মুখটায় পরিবর্তন ঘটল তখনই। নেহা চোখের ইশারায় সবাইকে বলল আদিলকে ছেড়ে দিতে। ফলে সবাই ছেড়ে দিতেই আদিল তড়িৎ গতিতে দুহাতে নেহার মুখটা ধরে খুশিময় হেসে করুণ সুরে বলল, এসে গেছো অ্যাঞ্জেল। তুমি কোথায় চলে যাও বারবার? জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না? আর আর তুমি না বলেছিলে আমার পাশেই থাকবে, তাহলে চলে গেলে কেন? নেহা তখন আদিলকে বলল, সরি হিরো, ভুল হয়ে গেছে, আর যাব না। কিন্তু তুমি এ কি করেছো? নিজেকে এভাবে আঘাত কেন করেছো? এমন করলে কিন্তু আমি রাগ করে থাকবো, আর তোমার সাথে থাকবো না, তোমার কাছেও আসবো না। আদিল তখন ভয়ার্থ কণ্ঠে বলল, না না অ্যাঞ্জেল, রাগ করো না, আর করবো না, প্রমিস। শুধু তুমি যেও না আমাকে ছেড়ে। নেহা তখন বলল, আচ্ছা যাবো না, আসো বসো এখন। নেহা আদিলকে বেডে বসিয়ে ওর কপালে রক্ত মুছে দিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর একটা অ্যান্টিসেপ্টিক ইঞ্জেকশন পুশ করে দিল। আবির আর বিহান ছাড়া বাকি সবাই বেরিয়ে গেল ততক্ষণে। আদিল নেহাকে এক হাতে পেঁচিয়ে ধরে বলল, আজ যাবে না আমার কাছ থেকে, হ্যাঁ? এভাবেই থাকবে। কিন্তু আদিলের কেমন অসুবিধা বোধ হচ্ছে। সে বিহানের উদ্দেশ্যে বলল, এই বিহান, আমার হাতে পায়ে এসব খুলে দে তো। আমি অ্যাঞ্জেলকে ভালোভাবে বুকে নিতে পারছি না, আর ও ব্যথা পাবে এগুলোতে। খুলে দে। এসব কেন পরিয়ে রেখেছিস আমাকে? আমি কি পাগল নাকি? এমন একটা সিরিয়াস ভারাক্রান্ত সিচুয়েশনেও হঠাৎ এমন কথায় হাসি পেল আবির আর বিহানের। আবিল তো মজার সুরে বলল, না না, তুই কেন পাগল হবি? পাগল তো তোর খালা শাশুড়ি গোষ্ঠী। আর এগুলো তো লেটেস্ট ফ্যাশন আদি, স্পেশালি তোর জন্য। আদিল বলল তখন, সে যাই হোক, এগুলো খুলে দে আগে। এবার আবির বিহান একটু চিন্তায় পড়ে গেল। সেকল খুলে দিলে আবার কাউকে হার্ম না করে বসে।
নেহা চোখের ইশারায় বোঝালো তখন খুলে দিতে। আবির আর বিহান অগত্যা ওকে শান্ত রাখতে শেকলগুলো খুলে দিল। নেহাল তখন খেয়াল করলো শেকল বেঁধে রাখায় আদিলের হাতে পায়ে কেমন কালো জখমের দাগ হয়ে গেছে। কতটা কষ্ট হয়েছে তার। আবার যেন চোখ ভিজে উঠল নেহার। তবে আদিলের অগোচরে দ্রুত নিজেকে সামলে নিল সে। আদিল আবিরদের উদ্দেশ্যে তখন বলল, কিরে তোরা ওভাবে দাঁড়িয়েছিস কেন? যা বাইরে যা। স্বামী স্ত্রীর মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে? আবির তখন বিড়বিড় করে বলল, যাতে মাতাল তবে তালে ঠিক। কথাটা বলতে বলতে বেরিয়ে গেল ওরা। আদিল নেহাকে টেনে নিজের বুকের মাঝে নিয়ে বলল, হ্যাঁ এখন এভাবেই থাকো আমার বুকের মাঝে, কোথাও আর যাবে না। আর নেহা আবারও খুঁজে পেল সেই প্রসন্নতা। এত উষ্ণতার মাঝে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার খুব করে। এই কেমন আগ্রাসনে খিজে যাচ্ছে সে। এই উষ্ণ আলিঙ্গনের সান্নিধ্যে নিজেকে আরও নিবিড়ভাবে মিশিয়ে নেওয়ার চাহিদায় ঘুমের মাঝেই নেহা আদিলের বাহু বন্ধনে নিজেকে আরও বেশি করে নিল। যেন আদিলের বুকের চাদরে মুড়িয়ে নেওয়া অদম্য চাওয়া তার। দুহাতে জড়িয়ে উষ্ণ বুকটাতে বিড়াল ছানার মতো নাক মুখ ঘষে আরও লেপটে গেল তার সাথে। হঠাৎই হুঁশ এলো নেহার। হট করে চোখ খুলে তাকালো সে। নিজেকে আদিলের বাহুবন্ধনে এভাবে নিজের থেকে লেপটে থাকতে দেখে চট করে উঠে বসতে চাইল। তবে আদিলের হাতের বন্ধনে আটকে গেল সে। সাবধানে হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল নেহা। কেমন অদ্ভুত লজ্জা কাজ করছে তার মাঝে। কিভাবে সেই লোকটার সাথে এমনভাবে আলিঙ্গন করে শুয়েছিল ভাবতেই ভীষণ লজ্জা লাগছে তার। ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো সকাল 6টা বেজে গেছে। আদিল এখনো ঘুমে। তবে ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছিল তাকে। এখন আর সময় আগে জাগবে না সে। নেহা ভাবলো এই সুযোগে বাসায় গিয়ে ঘুরে আসতে হবে। বাসায় নিশ্চয়ই ওকে না পেয়ে চিন্তা করবে সবাই। যদিও আসার পর সে মেসেজ পাঠিয়ে দিয়েছিল, ইমার্জেন্সি পড়ায় ওকে হসপিটালেই আসতে হয়েছে। তবুও একবার বাসায় না গেলে ওর মা অযথাই চিন্তা করবে। তাই আদিলকে রেখে সে আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বেজে গেছে। বাসায় এসে খানিকটা অবাকই হলো নেহা। সে তো ভেবেছিল ওভাবে মাঝরাতে যাওয়ার জন্য নিশ্চয়ই বকা খেতে হবে মায়ের কাছে। কিন্তু এখনো তো সব উল্টোই দেখা যাচ্ছে। আর কিছুটা অন্যরকমও। পুরো বাড়িটাতে কেমন যেন তোড়জোড় চলছে। সবাই কেমন নানান কাজে ব্যস্ত। মা রান্নার কাজে লেগে আছে। নেহার মার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা এসব কি? সকাল সকাল এত তোড়জোড় কিসের? তখন নেহার মা কাজ করতে করতেই নেহাকে বলল, এত কথা বলার সময় নেই এখন আমার। তুই যা রুমে ফ্রেশ হয়ে একটু ভালো জামা কাপড় পরে থাক। নেহা তো ভ্রুকুচকে তখন বলল, কেন ভালো জামা কাপড় পরবো কেন? কি হচ্ছে বলবা আমাকে? নেহার মা তখন বলল, এখন কি তোর জবাবদিহি না করা পর্যন্ত আমার কথা মানবি না? নেহা তখন বলল, আরে তা কখন বললাম? রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে যাচ্ছি। মায়ের হঠাৎ এমন আচরণে আগামাথা কিছুই বুঝতে পারল না নেহা। কেমন একটা খটকা লাগছে তার। কিছু তো একটা চলছে এখানে, যা সে জানে না। বাইরে আসতেই সামনে ছোট ভাইকে পেল সে। তাকে ডেকেই জিজ্ঞেস করলো নেহা, এই কি হয়েছে রে বাড়িতে? এত আয়োজন কিসে চলছে? তখন নেহার ভাই চরম বিরক্ত প্রকাশ করে বলল, আমি কি জানি? আমার কি কোনো দাম আছে এই বাড়িতে? পিঁপড়ার পটি সমান দামও নেই। বাড়ি এত বড় একটা জেন্টেলম্যানকে কেউ দামই দেয় না। মানবতা আজ কোথায়? নেহা ভাইয়ের আক্রোশপূর্ণ বক্তব্য শুনে হালকা হাসল। পাকনা ভাইটার চুলগুলো নেড়ে দিয়ে নিজের রুমের দিকে গেল সে। বুঝতে পারলো এখন আর কিছু জানা হবে না তার। তাই আপাতত রুমে এসে জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো সে। 10টার দিকে আদিলে জ্ঞান ফেরার সময় হবে। তার আগে ওকে আবার হসপিটালে পৌঁছতে হবে। তাই দ্রুত নিত্য কাজগুলো শেষ করতে লেগে পড়ল সে। গোসল শেষ করে এসে একটা সেলোয়ার কামিজ পরে বের হলো সে। তারপর আয়নার সামনে এসে চুল মুছতেই তার মা এসে চড়া গলায় বলল, আরে তোকে আমি কি বললাম? ভালো জামা কাপড় পরতে বললাম তো। নেহার মায়ের মুখ পানে ঘুরে তাকিয়ে বলল, তো এতে কি খারাপ আছে মা? ভালোই তো এটা। জাকিয়া বেগম কথাটা বলেই নেহার কাবাট খুলে সেখান থেকে পার্পল কালারের একটা সিল্কের শাড়ি বের করে নেহার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নে, এটা পর। নেহা তখন অবাক হয়ে বলল, শাড়ি? শাড়ি কেন পরবো সকাল সকাল? তাছাড়া আমাকে একটু পর হসপিটালে যেতে হবে। শাড়ি পরে হসপিটালে যাব? নেহার মা তখন বলল, আমি এত কিছু জানি না। পড়তেই বললাম পর। আর সুন্দর মতো রেডি হয়ে নিচে নেমে আয়। কথাটা বলেই চলে গেল নেহার মা। আর নেহা দ্বিতীয় কথা বলার সুযোগই পেল না। নেহা অগত্যা মায়ের কথা রাখতে শাড়ি পরে নিল। শাড়ি পরে রেডি হয়ে একটু পর ড্রয়িং রুমে আসলো সে। ড্রয়িং রুমে আসতেই থতমত খেয়ে গেল নেহা। সামনে সবাই পা ফেলে বসে আছে।
তবে শুধু বসে নেই, অনেকটা ফর্মাল ড্রেস আপে পরিপাটি হয়ে বসে আছে। সাথে পাবেলের বাবা মা সহ পরিবারও এসেছেন। সবাই কেমন আনুষ্ঠানিক ভঙ্গিমায় পোশাক পরিধান করে আছে। নেহার কেমন যেন সন্দেহজনক লাগছে। সে বলতে যাবে কিছু, তার আগেই পাবেলের মা অমায়িক হেসে তাকে টেনে সোফায় বসে দিল। তারপর বলল পাবেলের মা, আরে এসেছো তুমি? বাহ, কত সুন্দর লাগছে তোমাকে এই শাড়িতে। আসো বসো। বলতে বলতে পাবেলের মা নেহাকে নিয়ে এসে পাবেলের পাশে বসিয়ে দিল। হাসি মুখে তারপর বলল, বাহ, কত সুন্দর মানিয়েছে দুজনকে। আমরা তো কবে থেকে এই দিনে অপেক্ষা করছিলাম। আজ এঙ্গেজমেন্ট হয়ে গেলে বিয়ের ডেটটাও জলদি বের করে ফেলবো। নেহা যেন হতভম্ব হয়ে গেল। বিস্মিত চোখে তাকালো তার মায়ের দিকে। এবার যেন তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। সকাল থেকে তাহলে এসবেরই আয়োজন চলছিল। এঙ্গেজমেন্ট, তার এঙ্গেজমেন্ট হবে আর এই কথাটা তাকে কেউ জানানো জরুরি মনে করলো না। নেহা কিছুটা বিভ্রান্ত কণ্ঠে বলে উঠল, 1 মিনিট, কি হচ্ছে এসব? হঠাৎ করে এঙ্গেজমেন্টের কথা কোথা থেকে এলো? আর আমাকে কেউ জানলো না কেন এই বিষয়ে? মানে আমার এঙ্গেজমেন্ট অথচ আমি জানবো না? আর হুট করে এঙ্গেজমেন্টের আয়োজনই বা কেন হচ্ছে, তাই তো বুঝতে পারছি না। জাকিয়া মেয়েকে কিছু বলতে যাবে তার আগেই পাবেল বলে উঠল, আসলে এসব আমারই আইডিয়া ছিল। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এই জন্য সবাইকে মানা করেছিলাম বলতে। আর হুট করে করার বাকি আছে? আমাদের বিয়ে তো সেই ছোটবেলায় পাকা হয়ে আছে। এখন আমরা দুজন প্রাপ্তবয়স্ক, দুজনেই ইন্ডিপেন্ডেন্ট। তো এটাই তো সবচেয়ে সেরা সময় আমাদের সম্পর্কটাকে নাম দেওয়ার, বিয়ের বন্ধনে বাঁধার। তাহলে সমস্যা কোথায়? জবাবে নেহা কিছু বলবে তার আগেই জাকিয়া বেগম মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ ঠিকই তো বলেছে পাভেল, বিয়ের বয়স আর সময় দুটোই তো হয়ে গেছে তোদের। আর এটাই তো হওয়ার ছিল, তাহলে দ্বিমত করছিস কেন? আর আজ তো শুধু এঙ্গেজমেন্ট হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না। এঙ্গেজমেন্ট করে নে, তারপর বিয়ে না হয় তোর সময় অনুযায়ী করা হবে, ঠিক আছে? এখন আর কিছু বলিস না মা। নেহার বাবাও মেয়েকে বোঝালো আর অমত না করতে। নেহা কিছু বলতে চেয়েও পারল না যেন। তার মাঝে কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। এসব যা কিছু হচ্ছে তা কেমন যেন ঠিক লাগছে না তার কাছে। হাঁসফাঁস করছে তার ভেতরটা। এমনটা কেন লাগছে সে বুঝতে পারছে না। পাবেলের সাথে তার বিয়ে হবে এটা তো তার জানা কথা। তাহলে এমন অশান্ত হচ্ছে কেন মন? কেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে? সে এই এঙ্গেজমেন্টের জন্য মন থেকে প্রস্তুত হতে পারছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। বলবে বাকি। নেহা তো বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে, কি চাইছে তার মন। সব যেন এলোমেলো লাগছে কেমন। নেহার নজর দেয়াল ঘড়ির দিকে পড়তেই হঠাৎ আদিলের কথা মনে হলো ওর। ওকে তো হসপিটালে পৌঁছতে হবে। আদিল জ্ঞান ফেরার আগে সে হসপিটালে না পৌঁছালে আদিল আবারও উত্তেজিত হয়ে নিজেকে আহত করবে। কিন্তু এখন সে যাবে কি করে? এখান থেকে তো বের হওয়ার কোনো পথও দেখছে না সে। সব যেন এলোমেলো হয়ে মাথার সাথে গোল গোল ঘুরছে তার। এরই মাঝে আংটি বদলে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। পাবেলের মা নেহার জন্য আনা আংটিটা পাবেলের হাতে দিয়ে বলল নেহাকে পরিয়ে দিতে। পাভেলও অমায়িক হেসে আংটিটা হাতে নিয়ে আর অন্য হাতের তালুতে নেহার বাম হাতটা সামনে তুলে ধরল। নেহার অস্থিরতা যেন বেড়েই চলেছে। তার যেন সবকিছু মান্য মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না সে জানে না সে। নেহার শুধু মনে হচ্ছে এখান থেকে যদি সে ছুটে পালিয়ে যেত। তার যে খুব ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। পাভেল আংটিটা পরাতে যাবে ঠিক তখনই নেহার ফোনটা বেজে উঠল। নেহা ফোনের দিকে তাকিয়ে দেখল আবির ফোন করেছে। নেহা ভয়ার্থ মুখ করে জলদি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে আবিরের ভারাক্রান্ত কণ্ঠে শোনা গেল, মিস নেহা প্লিজ জলদি আসেন। আদির শরীর ভীষণ খারাপ করছে, জ্বরে কাঁপছে থরথর করে। আর ঝড়ে ঘরে শুধু অ্যাঞ্জেলকেই ডাকছে। প্লিজ আসুন আপনি তাড়াতাড়ি। নেহা যেন মুহূর্তেই বাকি দুনিয়ার সকল কিছু ঊর্ধ্বে চলে গেল। সে দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা তোয়াক্কা না করেই বলে উঠল, আমি আসছি এখনই। কথাটা বলা মাত্রই চট করে নিজের হাতটা পাপের হাতের মাঝ থেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে সবার মাঝ থেকে ছুটে বেরিয়ে গেল সে। পেছন থেকে জাকিয়া কতবার ডাকলো মেয়েকে, কিন্তু শুনল না সে। পাগলির মতো ছুটে বেরিয়ে গেল। আর তার এই বেপরোয়া কাজ দেখে পাভেল প্রচন্ড পরিমাণে রেগে ফুঁসে উঠল। হাতের আংটিটা হাতের মুঠোয় নিয়ে দুমড়ে মুচড়ে তা সজোরে মেঝে ছুঁড়ে মারল। নেহা কেবিনে আসতেই দেখল আদিল বিছানায় প্রায় অচেতন অবস্থায় থরথর করে কাঁপছে আর বিড়বিড় শব্দে অ্যাঞ্জেল বলে ডাকছে। নেহার অন্তদের পীড়নে আহত হলো যেন তীব্র বেগে। টুকরে উঠল ভেতরটা। আর যার বহিঃপ্রকাশ স্বরূপ চোখে জমল নোনা জলের পারদ। ছুটে গেল সে আদিলের কাছে। আদিলের হাত ধরে গালে হাত রেখে বলল,
এই তো হিরো, এই যে আমি এখানেই আছি তোমার পাশে। চোখ খুলে তাকাও একটু, দেখো তোমার অ্যাঞ্জেল তোমার পাশেই আছে। নেহা কয়েকবার ডাকার পর আদিল দুর্বল আঁখি যুগল ধীরে ধীরে খুলে তাকালো। নেহাকে চোখের সামনে দেখে অসুস্থ মুখটাতে খুশিময় হাসি ফুটল তার। উঠে বসতে চাইল সে, তবে দুর্বল শরীরে উঠে বসতে মুশকিল হচ্ছে তার জন্য। তা দেখে নেহা তার কাঁধ ধরে তাকে উঠে বসাতে সহায়তা করলো। আদিল নেহার মুখটা দুই হাতের মাঝে আগলে ধরে দুর্বল চিত্তে হেসে বলল, আমার অ্যাঞ্জেল, তুমি আমার কাছেই আছো? আমার কাছেই থেকো, হ্যাঁ, কোথাও যেও না। নেহা ছোট ছোট চোখে তাকিয়ে বলল, যাচ্ছি না তো কোথাও, তোমার কাছেই থাকবো সবসময়। তুমি এখন কিছু খেয়ে নাও একটু। আদিল সুবোধ বালকের মতো তখন বলল, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে রেখে যেও না অ্যাঞ্জেল। নেহা আবিরে আনা চিকেন স্যুপের বোলটা হাতে নিয়ে আদিলকে খাইয়ে দিল। তারপর জ্বরের ওষুধ খাইয়ে দিল তাকে। খাওয়া শেষে আদিল নেহার হাতটা নিজের বুকের মাঝে জাপটে ধরে শুয়ে রইল, আর এক দৃষ্টিতে নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন একটা পলক ফেললেও সেই সময়ে বুঝি তার অ্যাঞ্জেল হারিয়ে যাবে কোথাও, তাই পলক পড়াও নিষেধ। এতক্ষণে আদিল খেয়াল করলো নেহার গায়ে শাড়ি জড়ানো। আদিল চমকিত চোখে তাকিয়ে বলল, আরে বাহ, অ্যাঞ্জেল শাড়ি পরেছ, অনেক সুন্দর লাগে তোমাকে, একদম আমার পরীর মতো। কেবিনের সোফায় আবির আর বিহান বসা ছিল। রাতে ঠিক মতো ঘুম হয়নি আদিলের টেনশনে, তাই একটু সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝেছিল সে। আদিলের কথায় হঠাৎ সে চোখ তুলে তাকিয়ে মাথা তুলে বলল, আর তোকে, তোকে তো চাচা শ্বশুর লাগছে, সে খেয়াল আছে তোর? আয়নায় দেখেছিস নিজেকে? পুরো আদিমানব বনে গেছিস, খালি জঙ্গলটাই মিসিং। ভাবে কি তোরে এভাবে পছন্দ করবে? জীবনেও না। তাই না রে বিহান? কথাটা বলেই আবির কোনো দিয়ে বিহানকে খোঁচা মেরে ইশারা করল তার সাথে সহমত প্রকাশ করতে। বিহানও তখন তালে তাল মিলিয়ে বলল, হ হ, চাচাই তো বটে লাগছে আবিরকে। আমি তো তোরে চাচা বানাইবার চাইছিলাম, এত মেহনত করে বউডারে পোয়াতি বানাই দিলাম। মাগার আপার পোলা মাইয়া আইছা চাচার বদলে আদিমানবের চাচা পাইব, এইটা কি ঠিক হইব? আর এত ছুতোর ভাবিরে তোর সাথে এমনই মানাইব না, পুরোই বেমানান। আবির আর বিহানের কথায় বেচারা আদিলের মুখমণ্ডলে চিন্তা আর ভীতির ছাপ প্রতীয়মান হলো। সে অসহায় দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলল, সত্যি অ্যাঞ্জেল, আমাকে কি তোমার সাথে মানাবে না? তাহলে তুমি পছন্দ করবে না আমাকে? বেচারা নেহা কি বলবে বুঝে উঠতে পারল না, তাই আবিরদের দিকে তাকালে তারা চোখের ইশারায় হ্যাঁ বলতে বলল। নেহা হয়তো ওদের প্ল্যানটা বুঝতে পারল, তাই সেও বলল, হ্যাঁ ঠিকই বলেছে ওরা, তোমাকে এভাবে দেখে ভালো লাগছে না আমার। আমার তো তোমাকে হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ভালো লাগে। আদিল তখন বলল, হ্যাঁ, আমি তো হিরো মতোই, হিরো হব তো, তুমি আমাকে পছন্দ করবে দেখো। আদিল আবিরদের উদ্দেশ্যে বলল, আবির, আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আয়, আর বিহান তুই আমার জন্য সেলুন থেকে লোক নিয়ে আয়। আবির বিহানের মুখে হাসি ফুটল। তারাও দ্রুত বেরিয়ে গেল নিজ নিজ অর্ডার পালন করতে। 30 মিনিটের মধ্যে তারা নিজ নিজ আবার ফিরে এলো তাদের জিনিসপত্র নিয়ে। হেয়ার ড্রেসার আসলে বিহান আদিলকে ওয়াশরুমে নিয়ে যেতে বলল তার সাথে। আদিলও প্রথমে যেতে চাইল না নেহাকে রেখে, তাকেও সাথে নিয়ে যেতে চাইল। নেহা অনেক বুঝিয়ে বলল তখন সে কোথাও যাচ্ছে না, ওখানেই তার জন্য অপেক্ষা করবে। অনেক বলার পর আদিল রাজি হয়ে ওয়াশরুমে গেল, সাথে আবির বিহানও ঢুকলো। আবিরের হাতে আদিলের জন্য নতুন ড্রেস, আদিলের চুলদানি কেটে একেবারে নতুন লুকে বের করাবে। নেহা কেবিনে বসে ওয়েট করতে লাগলো। হসপিটালে একটা ম্যাগাজিন হাতে পড়তে লাগলো সে। প্রায় 40 মিনিটের কাছাকাছি মাথায় সেলুনের লোকটা বেরিয়ে চলে গেল, আর তার প্রায় মিনিট 10 পর ওয়াশরুম থেকে দরজা খুলে ওরা বেরিয়ে এলো। আদিল তখন বলে উঠল, দেখো অ্যাঞ্জেল, এখন হিরো মতো লাগছে না আমাকে? ম্যাগাজিনের দিকে নজর ছিল নেহার। আদিলের কথায় মাথা তুলে সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই থমকে যায় সে। বিলম্বিত হয় তার হৃৎকম্পন। আদিল এখন চুল দাড়ি ছেটে নতুন ড্রেসে একদম পুরনো লুকে হাজির হয়েছে, সেই সুদর্শন পুরুষ রূপে। তাকে এভাবে দেখে নেহার মস্তিষ্কে কিছু যেন একটা ঘটল। মনে হচ্ছে এই লোকটাকে সে আগেও দেখেছে, অনেকবারই দেখেছে। চোখের সামনে কেমন অস্পষ্ট মুহূর্ত ভাসতে লাগলো, কিন্তু কোনো কিছুই স্পষ্ট বোঝা যায় না। হঠাৎ হাত পা কাঁপতে লাগলো নেহার কেমন। নেহার হাত থেকে ম্যাগাজিনটা পড়ে গেল। মাথায় যন্ত্রণা শুরু হলো প্রচন্ড বেগে। তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যেতে লাগলো তার। দুহাতে মাথা চেপে ঝুলতে লাগলো নেহা। তা দেখে আদিলের হাসি মুখটা ভীতি ছেয়ে গেল। সে দৌড়ে গিয়ে নেহাকে ধরে অস্থির আর ভয়ার্ত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? এমন কেন করছো?
কিন্তু নেহা কিছু আর বলতে পারল না। জ্ঞান হারিয়ে ধরে পড়ল আদিলের হাতে। পিট পিট করে ভারী নেত্র পল্লব মেলে তাকালো নেহা। মাথাটা ভীষণ ভারী আর ব্যথাময় লাগছে তার। এক হাতে মাথা চেপে ধরে কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ মেলে তাকালো নেহা। সর্বপ্রথম তার চোখের সামনে ধরা দিল আদিলের চিন্তার মুখমণ্ডল, যে এই মুহূর্তে নেহার হাত ধরে তার মাথার কাছে অধীন আর করুণ মুখে তাকিয়ে আছে, যেন তার জান বুঝি বেরিয়ে যাচ্ছে। নেহার চোখের পাতা মেলতে দেখল আদিলের ভয়ার্ত মুখমণ্ডলে স্বস্তিময় হাসির ঝলক। আদিল অধীর কণ্ঠে বলল, এই তো আমার অ্যাঞ্জেল তাকিয়েছে। অ্যাঞ্জেল দেখো, এই যে আমি। কি হয়েছে তোমার, বলো। নেহা এক হাতে মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসলো। তারপর ক্লান্ত স্বরে বলল, কি হয়েছিল আমার? আমি বেডে কেন? পাশ থেকে তখন আবির বলল, আপনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন ঠিক লাগছে আপনার? নেহা মাথা নাড়িয়ে বুঝালো সে এখন ঠিক আছে। আদিল অস্থির কণ্ঠে তখন বলল, হ্যাঁ অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার, বলো না। তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? আদিলে উত্তেজিত ভাব কমাতে আবির বলে উঠল, আরে তোর রূপের ঝলক দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে ভাবি। আচমকা এত সৌন্দর্য একেবারে নিতে পারেনি সে। তোর রূপের জাদু এমন। নেহা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। তার সাথে এমনটা কেন হলো সে নিজেও জানে না। এটা নতুন না, এর আগেও তার সাথে এমন হয়েছে। মাঝে মাঝেই তার স্মৃতিতে ঝাপসা খেয়ালেতে হানা দেয় এইভাবেই। আর তখনই এমন তীব্র যন্ত্রণা হয় মাথায়। এমনটা হয় তার সাথে প্রায় 2 বছর ধরে। এর আগে হতো না। আসলে এর আগে কি হতো তা তো তার তেমন মনেই নেই। 2 বছর পূর্বের কথা ভাবতে গেলে নেহার স্মৃতিতে হাতে গোনা কয়েকটা স্মৃতি ছাড়া সবকিছু তেমন মনে নেই তার। এই ব্যাপারে সে নিজের বাবা মার কাছে জানতে চেয়েছিল। তখন তারা জানায় নেহার নাকি স্বল্প ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর পূর্বে, যার কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। বেশি দূরের স্মৃতি তার মনে নেই। নেহাও তার বাবা মার জবাবটাই মেনে নেয়। তবে মাঝে মাঝে এই অস্পষ্ট স্মৃতিগুলো তাকে অনেক যন্ত্রণা দেয়। আর আদিলের সাথে দেখা হওয়ার পর থেকে যেন বেশিই হচ্ছে এটা। আজ আদিলের এই পরিবর্তনের রূপ দেখে তো যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল কেমন তার। চোখের সামনে ঝাপসা স্মৃতির ভিড়ে মাথাটা ফেটে যাচ্ছিল তার। কেন এমনটা হলো তার সাথে? নেহা একাগ্র নজরে তাকালো আদিলের উদ্বেগ ভরা ভীতিগ্রস্ত মুখটার দিকে, যার চোখে মুখে শুধুই আকাশ সমান চিন্তার ছাপ। নেহাকে মন মায়াময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিলের দিকে। লোকটা তো তার জন্য অচেনা। তাহলে কেন তাকে দেখে কোনো স্মৃতির ঝাপসা আয়না তাকে এভাবে আহত করল? কেন? নেহার ভাবনার মাঝে কখন যে তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তা তার খেয়াল নেই। তবে আদিলের চোখে তা ঠিকই পড়ল, এবং তা দেখেই অস্থিরতার মাত্রা বাড়ল তার। দুহাতে নেহার মুখটা ধরে উত্তেজিত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কাঁদছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে বেশি তোমার? বলো না অ্যাঞ্জেল। নেহা নিজেকে একটু সামলে নিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলল, আরে না, কিছু তেমন হয়নি আমার। এই দেখো, আমি একদম ঠিক আছি। কিন্তু আদিল চিন্তিত হয়ে পড়ল, না, একদম ঠিক নেই তুমি। তুমি অনেক অসুস্থ, শরীরও দুর্বল। তোমাকে এখন বেশি বেশি করে খাবার খেতে হবে আর রেস্ট করতে হবে। আমি কিছু শুনবো না। এই বিহান, যা অ্যাঞ্জেলের জন্য খাবার নিয়ে আয় তো। বিহানও মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল বাইরে। নেহা তখন আদিলকে বলল, আরে না না, এসবের কোনো দরকার নেই। আমি ঠিক আছি একদম। এমনি একটু মাথা চক্কর দিয়ে উঠেছিল। এখন ঠিক আছি আমি। কিন্তু আদিল কোনো কথা শুনল না নেহার। বিহান খাবার নিয়ে এলে আদিল নিজের হাতেই নেহাকে খাবারটা খাইয়ে দিতে নিল। নেহা মানা করলেও কিছুতেই মানল না আদিল। অগত্যা খেতেই হলো নেহাকে। ওদের রেখে বিহান আর আবির আপাতত বাইরে চলে গেল। আদিল যত্ন সহকারে নেহাকে খাইয়ে দিতে লাগলো। নেহার মনটা হঠাৎই আবেগী হয়ে উঠল কেমন। সে মায়াময় নিষ্পলক চোখে তাকিয়ে রইল আদিলের মুখ পানে। তার প্রতি কেমন অবাধ্য অনুভূতি জোয়ার উপচে পড়ছে প্রবল বেগে। অনুভূতি প্রগাঢ়তম স্রোতে তার হৃদয় মন যেন যাচ্ছে সিন্ধুনগরে। চোখের পারদেও তার প্রভাবে ছেয়ে যাচ্ছে। কেমন অদম্য ভাবনা জাগছে মন জুড়ে। যে ভাবনায় নেহা নিজেকে ভাসিয়ে দিতে চাচ্ছে খুব করে। খাওয়ানো শেষ হয়ে গেলে তবুও নেহা একাগ্র নজরে বিঘ্ন ঘটল না। খাওয়ানো শেষ করে টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিল আদিল। নেহা আবেগের জোয়ারে ভেসে এই পর্যায়ে হঠাৎ আদিলের বুকে আছড়ে পড়ল। দু হাতে আদিলকে জড়িয়ে ধরে বুকের মাঝে নিজেকে সামিল করে নিল সে। আদিল নেহাকে দু হাতে জড়িয়ে নিল নিবিড় ভাবে। তার উষ্ণ বুকটাতে নিজের সুখের সাম্রাজ্যের ঠিকানা খুঁজে পেল যেন। আদিলের শরীরে এই মন মাতানো ঘ্রাণটা যেন খুব চেনা তার।
এই উষ্ণতা, এই ঘ্রাণ যেন তার রন্ধে রন্ধে মিশে আছে। নেহা আদিলের বুকে নিজের নাক ঘষে তার ঘ্রাণে মিশল নিজের শ্বাস প্রশ্বাস। আর আদিলও তার বাঁধন আরো মজবুত করল। তার প্রাণ ভমরাটাকে লেপ্টে নিচ্ছে নিজের বক্ষপিঞ্জরায়।